আসসালামু আলাইকুম বললাম, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? সবকিছু ক্লিয়ার কিনা একটু জানাই দাও। ওকে, ক্লিয়ার আছে, ভেরি গুড। আরে কেমন আছো বলো। গালিব ভাইয়ের ক্লাস করতেছিলে এতক্ষণ? হ্যাঁ হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো থাকলেই খুবই ভালো। আমরা চলে আসছি আমাদের রক্ত চ্যাপ্টারের থিওরিটিক্যাল লাস্ট ক্লাসে আজকে আমরা। তারপরে আমরা এরপরে 2 দিন আমরা এমসিকিউ আর সিকিউ সলভ করবো, তাহলে আমাদের রক্ত চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তার মানে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার শেষ হয়ে যাবে তোমাদের। কিন্তু নিজে পড়া হয়েছে কিনা একটু বলো তো। আপনি একটু আগে একটা ক্লাস নিছেন? হ্যাঁ, একটু আগে আমি একটা ক্লাস নিলাম। তোমাদের যারা ইমিডিয়েট সিনিয়র আছে তাদের গেম চেঞ্জার মানে ফাইনাল প্রিপারেশনের কোর্স যেটা, সেটা। ভাই আজকে ইংলিশ এক্সাম, আজকে কি ক্লাসটা করব? আজ কালকে ইংলিশ এক্সাম, কালকে ডিপেন্ড করতেছে ইংলিশে তোমার প্রিপারেশন কেমন। প্রিপারেশন যদি খুবই ভালো থাকে, মনে হয় যেরকম ভাইয়া 1.5 ঘন্টা ক্লাস করলে খুব একটা সমস্যা হবে না, তাহলে ক্লাস করতে পারো। আর যদি মনে হয় যেরকম না ভাই 1.5 ঘন্টা আমি ইংলিশ পড়লে আমার জন্য বেশি ভালো হবে, তাহলে ইংলিশ পড়তে পারো, বুঝছো? এটা ডিপেন্ড করতেছে নিজের উপর পুরোপুরি। তাহলে চলে আসো, আমরা আজকে ডাক্তার হয়ে যাবো ইনশাল্লাহ, হার্টের ডাক্তার হয়ে যাবো, কার্ডিওলজিস্ট। ঠিক আছে, তার আগেই চলে আসি আমরা এইখানে কিছু কোশ্চেন আছে, সেই অ্যান্সার গুলো দেখো তো পারো কিনা। ভেরি গুড। না পারলে তো খুবই ভালো। 0.75টা পারে, এটা আবার কোন ধরনের পাওয়া? চলো, তাহলে আমরা আজকে আমরা হার্টের যেসব রোগ বালাই আছে সেই সব জিনিস নিয়েই পড়বো, তাই না? তার মধ্যে দেখো, গতকালকে আমি যখন তোমাদের পড়াইছিলাম তখন আমি কয়েকটা রোগের কথা বলছিলাম অলরেডি। সেটা কি বলছিলাম? আমরা বুকে ব্যথা, বুকে ব্যথা নিয়ে যখন কোশ্চেন আসবে, তখন দেখো আমাদের হৃদপিণ্ডের যে বুকে ব্যথা সেটা নিয়ে তো পড়ালেখা করবোই। তার আগে বুকে ব্যথা নিয়ে যখন কথা হবে, তখন আরো কিছু ব্যথার কথা চলে আসে অটোমেটিক। যে শুধুমাত্র যে হৃদপিণ্ডের কারণেই হয় ব্যথা তা না, এছাড়াও আরো অনেক কারণ থাকতে পারে। তার মানে বুকে ব্যথার 2 ধরনের কারণ আছে, ঠিক আছে? একটা হৃদপিণ্ডের কারণ, কারণ আর একটা হৃদপিণ্ড বহির্ভূত কারণ, বহির্ভূত কারণ বিভিন্ন কারণে হইতে পারে। তাহলে এই 2টা কারণ মেইনলি আমরা পাই। একটা 2টা ব্রড টার্মে আমরা ভাগ করলাম, একটা হৃদপিণ্ডের কারণে হইতে পারে, অথবা হৃদপিণ্ড বহির্ভূত কারণে হইতে পারে। যেমন হৃদপিণ্ড বহির্ভূত কারণ কি কি আছে দেখো, চলে আসি। হৃদপিণ্ড বহির্ভূত কারণের মধ্যে আমাদের প্রথমে আছে ফুসফুসের যে প্রদাহ, ফুসফুসের প্রদাহটাকে আমরা কি বলতেছি? নিউমোনিয়া। নিউমোনিয়া গতদিন আমরা এটা শুনছিলাম। নিউমোনিয়া এটা ফুসফুসের প্রদাহের কারণে হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। এরপরে আছে ফুসফুসের আবরণ যেটা আছে, প্লুরা, প্লুরাতে যদি প্রদাহ হয়, তাহলে সেটাকে আমরা বলি প্লুরিসি। এইটার কারণে বুকে ব্যথা হইতে পারে। তার মানে বুকে ব্যথার হৃদপিণ্ড বহির্ভূত কারণের মধ্যে ফুসফুসের 2টা কারণ আমরা অলরেডি পেয়ে গেছি। এখন কোন কারণে দেখা গেল আমরা তেল চর্বি জাতীয় খাবার বেশি খাই, ঠিক আছে? তেল চর্বি জাতীয় খাবার বেশি খেলে দেখা গেল আমাদের রক্তবাহিকার মধ্যে দেখা গেল চর্বি টর্বি কোনো একটা কিছু জমে দেখা গেল এরকম জমাট বেঁধে আছে। এখন রক্তবাহিকার মধ্যে একটা জায়গায় এতখানি একটা জমাট বেঁধে আছে, এইটাকে বলা হয় কি? এইটাকে বলা হচ্ছে প্লাক, ঠিক আছে? এখন এই যে এই যে আমাদের জমাট বাঁধা অংশটা, এটাকে থ্রম্বাসও বলা হয়। সেটাকে কি বলা হয়? থ্রম্বাসও বলা হয়, থ্রম্বাস। তাহলে বা প্লাকও বলা হয়। তো এই যে থ্রম্বাসটা, এটা রক্তবাহিকা যে কোনো একটা জায়গায় জমা ছিল, এটা মোটা রক্তবাহিকা, এর মধ্যে দেখো এই সাইড দিয়ে রক্ত চলাচল করতে পারতেছে, কিন্তু কোনো কারণে এইটা এখান থেকে ছুটে গেল, ছুটে রক্ত প্রবাহের কারণে ভেসে যাচ্ছে। যেতে যেতে দেখা গেল সেটা ফুসফুসের চিকন যে রক্তবাহিকা আছে, সরু রক্তবাহিকা, সেইখানে যে এইটা তো এইটা যে অংশটা আছে, এটা দেখা বেশ মানে বড়সড় একটা প্লাক, কিন্তু এটা রক্তবাহিকাটা আরো বড় হওয়ার কারণে সমস্যা হচ্ছে না। কিন্তু এমন কোন একটা রক্তবাহিকা আছে, মনে করে এইটুকু একটা রক্তবাহিকা, সরু একটা রক্তবাহিকা, সেইখানে যদি এইটার সমান একটা প্লাক এসে এরকম ভাবে আটকায়, তাহলে সেইখানে আর রক্ত চলাচল করতে পারবে? তাহলে এইখান থেকে ছুটে যে এসে এইটার মধ্যে আটকায় গেল না, এই ছুটে যে আটকায় যাওয়াকে বলা হচ্ছে এমবোলিজম। এটাকে কি বলা হয়? এমবোলিজম। ছুটে যে এক জায়গার
প্লাক বা এক জায়গার থ্রম্বাস সেটা আটকায় ছিল, এখান থেকে ছুটে গেল, ছুটে যে অন্য কোনো একটা রক্তবাহিকার মধ্যে যে যদি এরকম আটকায় যায় সেই ঘটনাটাকে বলা হয় এম্বোলিজম। এটা বেশি কোথায় ঘটে, যেহেতু ফুসফুসের যে পালমোনারি শিরা বা ধমনী, এই পালমোনারি শিরাগুলো যেহেতু আমাদের বেশি পরিমাণে শুরু হয়, সেই জন্য আমাদের দেখা যায় যেরকম পালমোনারি শিরাতে যে এই ঘটনাটা ঘটাইতে পারে, এই জন্য এটাকে বলা হয় পালমোনারি এম্বোলিজম। তখন বুকে ব্যথা হবে, পালমোনারি এম্বোলিজম। এটা কি বলতেছি, পালমোনারি এম্বোলিজম। ঠিক আছে, তাহলে এইটা আমরা এখান থেকে পেয়ে গেছি। জিম ভাইয়ার বুকে ব্যথা হয়েছে কবে? আর ওইগুলো বুকে ব্যথা না, ওইগুলো সব হচ্ছে মনের ব্যথা। ঠিক আছে, সেটা নিয়ে আমরা আসবো, চিন্তার কিছু নাই। এরপরে আসো, মনে করো আমরা যেটা করি, অনেকে দেখা যায় যে এরকম কলেজে যে সুন্দর করে যে একটা ঘুম দেই, আরামসে ঘুম, যে টেবিলের উপর এরকম ভাবে হাতটা রেখে সুন্দর করে আরামসে ঘুম দেই। আমাদের বুকটা কোথায় চাপ লাগে, বুকটা যে দেখা যায় যেরকম আমাদের যে হাই বেঞ্চটা আছে সেই হাই বেঞ্চের এখানে যে বুকের এই জায়গাটা চাপ লেগে থাকে, তাই না? তো এটা যখন অনেক বেশি রেগুলার হইতে থাকে, অনেক সময় দেখা যায় এখানে ব্যথা সৃষ্টি হয়। কারণ কি, এই যে আমরা চাপ লাগে, এই আঘাতের কারণে দেখা যায় যে এরকম এইখানে আছে তরুণাস্থি, পরশুকার এই শেষ প্রান্তে এখানে আছে তরুণাস্থি, সেইখানে দেখা যাচ্ছে আঘাতজনিত কারণে প্রদাহের সৃষ্টি হয়, সেটাকে বলা হয় কস্টোকন্ড্রাইটিস। আর এটার কারণে কি হয়, বুকে ব্যথা হয়, কস্টোকন্ড্রাইটিস, কস্টোকন্ড্রাইটিস, কস্টোকন্ড্রাইটিস। ঠিক আছে, কস্টোকন্ড্রাইটিস। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, থ্রম্বাস যেমন ব্লাড যেতে বাধা দিচ্ছে, থ্রম্বাসটা আসছে কোথা থেকে, এই যে এখানে যে জমাট বাঁধায়, এই জমাট বাঁধানোর ক্ষেত্রেও তো আমাদের অনুচক্রিকার ভূমিকা আছে, সেই জন্য এটাকে থ্রম্বাস বলতেছে। ঠিক আছে, তো চলে আসো আমাদের, হ্যাঁ হ্যাঁ, ওই যে রাফি বলছে সেকা খাওয়ার বুকে ব্যথা, ওইটা আসলে এইখানে আমাদের ওই বুকে ব্যথাকে আমরা পরবর্তীতে চিন্তা রাখবো, এখন আপাতত রাখতেছি না। ঠিক আছে, এরপরে কোনো কারণে মনে করে অ্যাক্সিডেন্ট হয়েছে, পরশুকা ভেঙে গেছে, বুকের পরশুকা ভেঙে গেলে ব্যথা তো হবেই, পরশুকার ভাঙন, পরশুকার ভাঙন, এইগুলো হচ্ছে। এরপরে দেখো পিত্তথলিতে পাথর, বলছিলাম না কতদিন, পিত্তথলিতে পাথর, পিত্তথলিতে পাথর, এটার কারণে বুকে ব্যথা হইতে পারে। এছাড়া আর কি কারণে হইতে পারে, দুশ্চিন্তা, ওই যে তোমাদের জিম ভাইয়ার যেটা দুশ্চিন্তা, বা এইগুলার কারণে যে বুকে ব্যথা হচ্ছে না ভাই, কেন হচ্ছে না, আমার জীবনে কি বুকে ব্যথা হবে না, বা আসলে কি আমার বুকে ব্যথা এখানে হালকা একটু চিনচিন করে উঠছে, ইয়াল্লা এটাই কি আমার হার্টের অ্যাটাক হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, তখন তার মনে হয় যে আরে বুকে ব্যথা শুরু হয়ে গেছে, তার মানে আসলে কিছুই হয় নাই, কিন্তু মনে হয় অনেক কিছু হয়েছে। এটা আমরা বলতেছি হচ্ছে দুশ্চিন্তা, আতঙ্কগ্রস্ত, প্যানিক অ্যাটাক। ঠিক আছে, তাহলে এইগুলার কারণে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড বহির্ভূত কারণ এগুলা। ঠিক আছে, আর আজকে আমরা পড়ালেখা করব কি, হৃৎপিণ্ডের কারণ রিলেটেড যেসব বুকে ব্যথা আছে সেইগুলা। ঠিক আছে, তো হৃৎপিণ্ডের কারণ রিলেটেড যেসব বুকে ব্যথা আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যানজাইনা হার্ট অ্যাটাক। ঠিক আছে, অ্যানজাইনা হার্ট অ্যাটাক, অ্যানজাইনা হার্ট অ্যাটাক নিয়ে আমরা পড়বো। তার আগে দেখো আমাদের এই হৃৎপিণ্ডের রিলেটেড যদি চলে আসি, আমাদের করোনারি হৃদরোগ বলে কিছু রোগ আছে। ঠিক আছে, আমাদের কার্ডিওভাস্কুলার রোগ আছে, আর এরপর হচ্ছে আমাদের করোনারি হৃদরোগ আছে। ঠিক আছে, হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের কি বললাম, কার্ডিওভাস্কুলার, কার্ডিওভাস্কুলার রোগ আছে, কার্ডিওভাস্কুলার কিছু রোগ আছে, সেইগুলো নিয়ে আমরা এখন বলবো। তো কার্ডিওভাস্কুলার যে রোগগুলো আছে সেটাকে আমরা বলতেছি কি, এটা হচ্ছে আমাদের এটা হইতে পারে করোনারি হৃদরোগ হইতে পারে, করোনারি হৃদরোগ হইতে পারে, হৃদরোগ হইতে পারে। এরপরে দেখা যাচ্ছে কার্ডিও মায়োপ্যাথি হইতে পারে, কার্ডিও মায়োপ্যাথি, এগুলা নিয়ে আমরা হচ্ছে পড়ালেখা করবো একটু পরে, চিন্তার কিছু নাই। এরপর হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ, হার্ট ডিজিজ। এরপরে আছে হচ্ছে আমাদের কনজেনিটাল হার্ট ডিজিজ, ঠিক আছে, কনজেনিটাল হার্ট ডিজিজ আছে। সবচেয়ে বেশি ব্যথা মনে হয় পরশুকা ভেঙে যাওয়ার পর ব্যথা, হ্যাঁ পরশুকা ভেঙে গেলে তো মারাত্মক লেভেলে ব্যথা হবে, এটা নিয়ে কোনো মানে সন্দেহ নাই। ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এরপর আসা হচ্ছে আমাদের পেরিকার্ডাইটিস, কতদিন বলছিলাম, পেরিকার্ডাইটিস। এরপর আসা হচ্ছে রিউমাটিক হার্ট ডিজিজ,
রিউম্যাটিক হার্ট ডিজিজ। এইগুলো হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার রোগ, ঠিক আছে। তো কার্ডিওভাস্কুলার রোগের মধ্যে করোনারি হৃদরোগটা আসলে কি? করোনারি হৃদরোগ হচ্ছে আমাদের যে করোনারি রক্তবাহিকা আছে, এই করোনারি রক্তবাহিকার মধ্যে যদি তেল চর্বি জমা হয়, জমা হওয়ার কারণে এই যে আমাদের করোনারি রক্তবাহিকার মধ্যে তেল চর্বি জমা হয়ে গেল। এই যে তেল চর্বি জমা হয়ে গেছে, এই যে তেল চর্বি জমা হয়ে গেল, এইটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাথেরোমেটাস প্লাক। অ্যাথেরোমেটাস প্লাক। এই যে অ্যাথেরোমেটাস প্লাকটা জমা হলো, যার কারণে খেয়াল করে দেখো নরমালি এই যে আমাদের রক্তবাহিকা করোনারি ধমনীর লুমেন, মানে ভিতরে ফাঁকা জায়গাটা এত বড়, কিন্তু এইখানে সেই লুমেনটা হয়ে যাচ্ছে এইটুক। তার মানে করোনারি ধমনীর যে লুমেনটা কি হয়ে যায়? সরু হয়ে যায় না? যার কারণে রক্ত প্রবাহ একেবারে বন্ধ হয়ে যাচ্ছে তা না, কিন্তু এটা কি রক্ত প্রবাহ কমে যাবে, তাই তো? তার মানে এখানে ধমনীর লুমেনটা কি হয়ে যায়? আমাদের ছোট হয়ে যায়, সরু হয়ে যায়। তাহলে এই ঘটনাটা এখান থেকে ঘটতেছে। তাহলে অ্যাথেরোমেটাস প্লাকের কারণে, এইটার কারণে দেখা যাবে যেরকম আমাদের কি হইতে পারে, এটার কারণে আমাদের দেখা যাবে যেরকম অ্যানজাইনা হইতে পারে, বুকে ব্যথা। এটার কারণে আমাদের মায়োকার্ডিয়াল ইনফার্কশন মানে হার্ট অ্যাটাক হইতে পারে। এটার কারণে আমাদের হার্ট ফেলিওর হইতে পারে। এইগুলাকে মিলে আমরা বলতেছি হচ্ছে করোনারি হৃদরোগ। করোনারি হৃদরোগের মধ্যে তাহলে কি আছে? আমাদের অ্যানজাইনা আছে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন আছে, আর হার্ট ফেলিওর আছে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের করোনারি হৃদরোগের মধ্যে পড়বে। করোনারি ধমনী অ্যাথেরোমেটাস প্লাক হয়ে করোনারি ধমনীর লুমেন সরু হয়ে গেলে এই ধরনের রোগের সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে এইটা আমরা এখান থেকে পেয়ে গেছি। তখন তো অবাধ শোষণ হয়, হ্যাঁ আসবো, এটা নিয়ে আসবো। রিউম্যাটিক হার্ট ডিজিজ, হ্যাঁ এইগুলো নিয়ে আমরা বলবো, চিন্তার কিছু নাই, আমরা একটু পরে দেখতেছি। কার্ডিওমায়োপ্যাথি, মায়ো শব্দটা আসছে হচ্ছে মাসেল থেকে শব্দটা আসছে, কি থেকে? মাসেল থেকে। সেইখান থেকে কার্ডিওমায়োপ্যাথিটা আসলে কি? হৃৎপিণ্ডের পেশির যে সমস্যা, রোগ, সেটাকে বলে হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি। ভালভুলার হার্ট ডিজিজ, ভালভ মানে হচ্ছে কপাটিকা, ভালভ মানে কি? কপাটিকা। তার মানে কপাটিকা, হৃৎপিণ্ডের কপাটিকার কোনো যদি রোগ হয় সেটাকে বলা হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ, ঠিক আছে। দেখা গেল কপাটিকা শক্ত হয়ে গেছে, ঠিক আছে, কপাটিকা দেখা যাচ্ছে, অথবা কপাটিকা দেখা গেল যেরকম ফ্লাসিড হয়ে গেছে, একদম দুর্বল হয়ে গেছে, ঠিক মতো আটকায়ও না, বন্ধ হয় না, এইগুলা। তাহলে এইসব ক্ষেত্রে হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ হয়, কপাটিকার রোগ। এরপর আছে কনজেনিটাল হার্ট ডিজিজ, জন্মগতভাবে যদি হয়, যেরকম তোমাদের বলছিলাম না অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট পড়াইছি না তোমাদের আমি, যে আমাদের আন্তঃঅ্যাট্রিয়াল পর্দা বা আন্তঃভেন্ট্রিকুলার পর্দার মধ্যে যদি ছিদ্র হয়ে যায়, সেগুলা জন্মগতভাবে এগুলা হয়ে থাকে, সেটাকে বলা হয় কনজেনিটাল হার্ট ডিজিজ, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের কনজেনিটাল হার্ট ডিজিজ, হ্যাঁ হার্টে ফুটা। এরপরে পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়ামে যদি প্রদাহ হয় তাহলে সেটাকে বলা হয় পেরিকার্ডাইটিস। আইটিস শব্দের অর্থ কি মনে রাখবা? আইটিস মানে হচ্ছে প্রদাহ। আইটিস মানে কি? আইটিস থাকলে বুঝবা হচ্ছে প্রদাহ, ঠিক আছে। তার মানে এই যে পেরিকার্ডিয়ামে যে প্রদাহ, সেটাকে বলা হয় পেরিকার্ডাইটিস। এরপরে চলে আসো রিউম্যাটিক হার্ট ডিজিজ। রিউম্যাটিক হার্ট ডিজিজ কি? ওই যে বাত জ্বর বলে না, দেখা যায় যেরকম আমাদের কোনো কারণে স্ট্রেপ্টোকক্কাস এক ধরনের ব্যাকটেরিয়া আছে, সেই স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দিয়ে যদি আমাদের জ্বর হয় এবং সেটার কয়েকদিন মানে কিছু সময় পরে দেখা যায় যেরকম আমাদের এই হৃৎপেশি আর ভালভের মধ্যে সমস্যা সৃষ্টি হয়, রোগ সৃষ্টি হয়, সেটাকে বলা হয় রিউম্যাটিক হার্ট ডিজিজ, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এই রিউম্যাটিক হার্ট ডিজিজ বাচ্চাদের ক্ষেত্রেও হয়, বড়দের ক্ষেত্রে খুব কম, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি প্রকট, ঠিক আছে। তাহলে এইগুলো এখান থেকে আমরা পেয়ে গেছি, ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেছি। তাহলে ভালভুলার হার্ট ডিজিজ গুলো কি কি আছে, যে আমরা যেটা বললাম যে এএসডি ভিএসডি, তাই তো, আমাদের অ্যাট্রিয়ামের সেপ্টাল মানে পর্দার মধ্যে যে ছিদ্র, অথবা ভেন্ট্রিকুলার পর্দার মধ্যে ছিদ্র। আর রিউম্যাটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে আমরা কি বলছি, কোন ব্যাকটেরিয়ার কারণে হয়? স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে, ক্লিয়ার? ভেরি গুড। অন্তঃকর্ণে না, অন্তঃকর্ণেরটা হচ্ছে আমাদের আলাদা। তাহলে এইগুলো এখান থেকে আমরা পেয়ে গেছি। কানের ইনফেকশনের কারণে সেইটা হচ্ছে সেই সিস্টেম পুরোটাই আলাদা, কিন্তু মেকানিজমে কিছু মিল আছে। ওকে, চলে আসো। তাহলে হচ্ছে আমাদের এবার চলে আসো আমাদের মেইন যে হৃৎপিণ্ডের কারণে যে বুকে ব্যথাগুলো আমরা দেখব, সেই যে আমাদের করোনারি হৃদরোগ নিয়ে আমরা আলোচনা করব। তার মানে আমরা অ্যানজাইনা, এমআই, হার্ট ফেলিওর এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে চলে আসো অ্যানজাইনা। অ্যানজাইনাটা আসলে মনে হবে কি জানো, অ্যানজাইনা বা হৃদশুল বলা হয়। হৃৎপিণ্ড থেকে আসছে হৃদ, আর শুল শব্দটা আসছে হচ্ছে কাটা থেকে। মনে হয় হৃৎপিণ্ডের মধ্যে কাটা দিয়ে কেউ খোঁচা দিচ্ছে, এরকম একটা ব্যথা, এটাকে বলা হয় হৃদশুল।
এটার অবস্থাটা এরকম হবে, হঠাৎ করে বুকে ব্যথার সৃষ্টি হবে, এমন বুকে ব্যথা হবে মনে হবে যে ইয়াল্লাহ আমার টিকিট প্রায় কনফার্ম, উপরে আমি চলে যাচ্ছি, কিন্তু আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, এরকম একটা ঘটনা ঘটবে। তার মানে মনে হবে যে এরকম প্রচন্ড বুকে ব্যথা, মারা যাবো যাবো ভাব কিন্তু মরবে না, এটাকেই বলা হয় হচ্ছে আমাদের অ্যানজাইনা। এটা কি হয় এটার ক্ষেত্রে সেম, এই যে আমাদের রক্তবাহিকাটা ছিল, এই রক্তবাহিকার মধ্যে যখন এইখানে আমাদের কি হবে, এইখানে হচ্ছে আমাদের প্লাক সৃষ্টি হবে, এই যে প্লাক জমে যাবে, এই যে এইখানটায় আবেগে বেশি দিয়ে ফেলছি, ঠিক আছে, এইটার কারণে দেখা যাবে যে এরকম আমাদের এই দিকে যে কোষগুলো আছে, এই পাশে যে কোষগুলো আছে, এই কোষগুলোর মধ্যে রক্ত ঠিক মতো যাচ্ছে না, লোহিত রক্তকণিকা ঠিক মতো যাচ্ছে পারতেছে না, যার কারণে অক্সিজেন ঠিক মতো যাচ্ছে না। অক্সিজেন ঠিক মতো না গেলে এইসব শেষের দিকে যে কোষগুলো আছে এগুলাতে অবাধ শ্বসন শুরু হয়। অবাধ শ্বসন শুরু হলে তখন ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে। ল্যাকটিক অ্যাসিড, অবাধ শ্বসনে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, তোমরা 19-এ পড়ছো। এই যে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, এই ল্যাকটিক অ্যাসিডটাই কি করে, এই ল্যাকটিক অ্যাসিডটাই হচ্ছে বুকে ব্যথার সৃষ্টি করে, ঠিক আছে, বুকে ব্যথার সৃষ্টি করে। তাহলে এইভাবে হচ্ছে আমাদের বুকে ব্যথা হচ্ছে, ক্লিয়ার? তাহলে ওরা তো অক্সিজেন পাচ্ছে না, অক্সিজেন না পাইলে তারা কি শক্তি লাগবে না হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে, সেই শক্তিটা অবাধ শ্বসনের মাধ্যমে নেয় এবং বুকে ব্যথার সৃষ্টি হয়, ঠিক আছে। এটা 3 ধরনের আছে অ্যানজাইনা। একটা হচ্ছে আমাদের সুস্থির অ্যানজাইনা যেটাকে বলা হয় স্টেবল অ্যানজাইনা, একটা হচ্ছে অস্থির অ্যানজাইনা মানে আনস্টেবল অ্যানজাইনা, আর একটা হচ্ছে প্রিন্স মেটাল অ্যানজাইনা। সুস্থির অ্যানজাইনা কি মানে বুকে ব্যথা হচ্ছে, বুকে ব্যথা হওয়ার পরে তুমি কি করলা, তাড়াতাড়ি স্থির হইলা মানে রেস্ট নিলা। তার মানে এটার ক্ষেত্রে যদি তুমি রেস্ট নাও, রেস্ট নিলে তোমার কি বুকে ব্যথাটা কমে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। এটা হচ্ছে সুস্থির অ্যানজাইনা। অস্থির অ্যানজাইনা মানে অস্থির লেভেলের অ্যানজাইনা, মানে তুমি ব্যথা শুরু হয়েছে, রেস্ট নাও, শুয়ে থাকো, যাই করো না কেন, কোনো কারণে ব্যথা কমবে না, তার মানে রেস্টে এটাতে কাজ হয় না, রেস্টে কাজ হয় না, ঠিক আছে। আর প্রিন্স মেটাল অ্যানজাইনাটা আসলে কি, প্রিন্স মেটাল অ্যানজাইনাটা এটা আসলে হার্টের কারণ কম, হঠাৎ করে দেখা গেল কোনো কারণে তোমার বুকে ব্যথা শুরু হয়ে গেল, কি ঠান্ডা সর্দির কারণে হচ্ছে বুকে ব্যথা শুরু হয়ে যেতে পারে। তাহলে হার্টের স্টেন্টিং, বাইপাস এগুলো নিয়ে আমরা পড়বো, চিন্তার কিছু নাই, আমাদের টপিক আজকে আছে, চিন্তার কিছু নাই আরশাদ। তো দেখো আমরা যেটা বলতেছিলাম প্রিন্স মেটাল অ্যানজাইনাটা কি, এটা হচ্ছে তোমার ঠান্ডার কারণে হইতে পারে, ঘুমের মধ্যে হইতে পারে, বিশ্রামের সময় হইতে পারে। এটা হৃৎপিণ্ডের কারণ কম, মেইনলি এখানে বুকে ব্যথাটা হচ্ছে ঠান্ডা সর্দি এইসব কারণে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক আছে, বিশ্রাম বা ঘুমের সময় এটাতে হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই প্রিন্স মেটাল অ্যানজাইনা, ক্লিয়ার? তাহলে এইগুলো আমরা এখান থেকে অ্যানজাইনা পেয়ে গেছি। এখন অ্যানজাইনার ক্ষেত্রে বুকে ব্যথা হলে কি কি ঘটনা ঘটবে দেখো, লক্ষণ কি হবে দেখো, এটার কারণ তো আমরা একটু আগে দেখে ফেলছি, এখন লক্ষণটা কি হবে, কেন আমাদের এই বুকে ব্যথাটা মানে কি কি ঘটনা ঘটবে। দেখো প্রথম তো বললাম যে মনে হবে যে ইয়াল্লাহ আমি মারাই যাবো, এরকম একটা বুকে ব্যথা শুরু হয়ে গেছে। এবার বুকে ব্যথা হওয়ার সাথে সাথে সেটা কি হবে, শুধুমাত্র হৃৎপিণ্ডের সমস্যা হৃৎপিণ্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তার আশেপাশে সবাইকে সে পাগল করে ছাড়বে, ঠিক আছে। দেখো বাচ্চার বাসার মধ্যে এরকম থাকে না, বাচ্চা কাচ্চারা, তোমরা নিজেরাও আছে এরকম, ও সমস্যা ছিল এই জন্য, আচ্ছা সমস্যা নাই, আরে চিন্তা কিছু নাই, তুমি কোশ্চেন করছো, এটার অ্যান্সার আমরা দিব, আমাদের টপিক যখন পড়ানো হবে তখন এটার অ্যান্সার তুমি নিজেই বলতে পারবা, ঠিক আছে। তো দেখো আসলে আমাদের যেটা বলতেছিলাম যে আমাদের কি হলো, সেটা তো ভুলে গেছি, কি বলতে গেছিলাম, ও লক্ষণ। আমাদের বাসায় কিছু পিচ্ছি বাচ্চা আছে যারা মনে করো কোনো কারণে অসুস্থ হয়ে গেলে, আল্লাহ না করুক, দেখা যায় যেরকম আশেপাশে যারা আছে তাদের সবার ঘুম হারাম হয়ে যায়, তাই না, এরকম ঘটনা ঘটে। তো হৃৎপিণ্ড হচ্ছে আমাদের সেই ছোট্ট বাচ্চার মতো, যে অসুস্থ হলে বা হৃৎপিণ্ডে যদি অ্যানজাইনা হয় তাহলে সে একা না, আশেপাশে সবার ঘুম হারাম করে দেয়। যেমন হৃৎপিণ্ড বুকে ব্যথা তো হবেই, বুকে ব্যথার সাথে সাথে মানে বুকের মাঝখানে ব্যথা হবে, তার সাথে সাথে তার আশেপাশে, যেমন বুকের বাম পাশটায় যদি তুমি চিন্তা করো, স্টার্নামের পিছনে চিন্তা করো, এরপরে হচ্ছে তোমার গলার এইদিকে, ঘাড়ে, বাম সাইডে যেহেতু হৃৎপিণ্ড তার মানে বাম হাতের ভিতরের দিকটা, গ্রীবা মানে হচ্ছে চোয়াল, এই সব দিকে পুরো এরিয়াটা ব্যথা হবে, ঠিক আছে। তার মানে শুধু ওইটুকু জায়গায় ব্যথা থাকতেছে তা না। এরপরে কি হচ্ছে ভাইয়া, এরপরে যেটা হবে দেখো, এখানে যেটা আমাদের আশেপাশে যে অঙ্গগুলো আছে, যেমন হৃৎপিণ্ডের পাশে কি আছে, হৃৎপিণ্ডের পাশে আছে হচ্ছে ফুসফুস। হৃৎপিণ্ড এখানে অক্সিজেন ঠিক মতো পৌঁছাইতে পারতেছে না, কিন্তু ব্রেন সিগন্যাল দিবে যে এই হৃৎপিণ্ড তো পাম্প করতেছে, তাইলে সমস্যা কার, নিশ্চয়ই ফুসফুস অক্সিজেন নিচ্ছে না, তখন ফুসফুস এসে বলবে যে তুই তাড়াতাড়ি শ্বাস নে, তুই অক্সিজেন নে, হৃৎপিণ্ড এদিকে পাগল হয়ে যাচ্ছে পাম্প করতে করতে, তখন ফুসফুস কি করবে, বারবার শ্বাস দিবে, তখন ঘন ঘন শ্বাস প্রশ্বাস হবে, ঘন ঘন শ্বাস প্রশ্বাস হবে, বুকে ব্যথা হবে, ঘন ঘন শ্বাস প্রশ্বাস হবে, তাহলে শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল। এরপর তুমি চিন্তা করো আমাদের ফুসফুসের নিচে আছে হচ্ছে
পাকস্থলী, তো পাকস্থলী হৃৎপিণ্ডের কাছে আসছে, তারও অস্থির করে ফেলবে। পাকস্থলীতে যে খাবার দাবার গুলো গেছিল সেইগুলো চিন্তা করবে ইয়াল্লা উপরে এই ধ্বংসাত্মক অবস্থা, আমি পালাবো কই, তাড়াতাড়ি উপরের রাস্তাটা ছোট আছে, পাকস্থলী টুক করে চলে আসতে পারবে। তখন সে কি করে, এই যে বমি বমি ভাব হবে, তাই না, বদ হজম হবে, তার বমি বমি ভাব হবে, ঠিক আছে, বমি বমি ভাব, বদ হজম, এই ঘটনাগুলো দেখা দিবে। আর এত কিছু ঘটার পরে তোমার কি মনে হয় ঘুমাইতে পারবে ঠিক মতো? ঘুমে ব্যাঘাত সৃষ্টি হবে, ঠিক আছে। তাহলে এই ঘটনাগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে তাহলে পেয়ে গেছি। তাহলে এইটুক পর্যন্ত যা যা বলছি এইটুক কি ক্লিয়ার কিনা বলতো? ঠিক আছে, ওকে, ঠিক আছে। ও এখানে আবার আদিব জিজ্ঞেস করছো মানুষ যখন কেন তখন ঘেমে যায়। ও ঘেমে যাওয়ার কারণটা আসলে যদি বলে, আগের ক্লাসে স্লাইড দেওয়া হয় নাই, আচ্ছা আমি চেক দিব, ঠিক আছে, দিয়ে দেওয়ার কথা, তারপর আমি চেক দিব। চলে আসো, যেটা বলতেছিল যে কেন আসলে ঘামে, ঘামার কারণ হচ্ছে যখন এই হার্টের অ্যাটাক হচ্ছে বা হচ্ছে অ্যাঞ্জাইনা হচ্ছে, তখন হার্ট কিন্তু ওই যে অনেক বেশি বেশি পাম্প করে, অনেক ইফোর্ট দেয়, সে চেষ্টা করে তা না, সেও কিন্তু চেষ্টা করে, আবার ফুসফুস দিয়ে তুমি শ্বাস প্রশ্বাস বেশি বেশি নিচ্ছ, আলটিমেটলি তোমার প্রত্যেকটা ক্ষেত্রে তোমার কি হচ্ছে, এক্সট্রা ইফোর্টের দরকার হচ্ছে। এক্সট্রা ইফোর্ট দিলে সেখানে তোমার কি হবে, টেম্পারেচার, তুমি যত বেশি শক্তি উৎপন্ন করবা, এখানের সাথে টেম্পারেচারের একটা রিলেশন আছে। যেহেতু টেম্পারেচার তখন বেড়ে যেতে চাবে, এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের বডির মেকানিজম হচ্ছে সোয়েটিং এর মাধ্যমে টেম্পারেচারটাকে কন্ট্রোল করা, ঠিক আছে, টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। তাহলে সোয়েটিং করে করে সে হচ্ছে টেম্পারেচারটাকে রেগুলেট করবে, এই জন্য হচ্ছে তখন আমাদের কি হয়, ঘাম ছড়ায় যায়, ঠিক আছে। মাথা ব্যথা এই জিনিসগুলো মাথা ব্যথা জেনারেলি হচ্ছে এই ক্ষেত্রে খুব একটা হয় না, চোয়ালে ব্যথাটা হয় বেশি, ঠিক আছে। মাথা ব্যথা এইগুলো দেখা যায় যেরকম আমাদের বুক জ্বালা পোড়া, ওই যে বললাম যেরকম বুকে জ্বালা পোড়া কিন্তু হচ্ছে ইয়ের জন্য না, হার্ট অ্যাটাকের জন্য কিন্তু বুকে জ্বালা পোড়ার হিসাব না। আমাদের বুক জ্বালা পোড়া মেইনলি হয় হচ্ছে গ্যাসের সমস্যার কারণে, ঠিক আছে, মেইনলি হয় হচ্ছে আমাদের গ্যাসের সমস্যার কারণে, সাথে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বুকে জ্বালা পোড়া হইতে পারে, ঠিক আছে। কখন, ওই যে বদ হজম হচ্ছে বললাম না, বদ হজম হচ্ছে, তার মানে তোমার হচ্ছে এইখানে গ্যাসের সৃষ্টি হচ্ছে, যার কারণে বুকে জ্বালা পোড়া হবে, বুকে চাপ দিয়ে রাখতেছে এরকম মনে হবে, ঠিক আছে, এই ঘটনাগুলো ঘটে। ক্লিয়ার? ও মাথার রগ ছিঁড়ে যাওয়া এই টাইপের ব্যথার কারণ হচ্ছে হাইপার টেনশন, প্রেশার বেশি হয়ে গেছে সেই জন্য। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে দেখো এই যে দেখো আমাদের নরমালি নরমালি এটা হচ্ছে, দেখো এই যে প্লাক জমা হচ্ছে রক্তবাহিকার মধ্যে, এই যে দেখো এখানে প্লাক জমা হচ্ছে, অ্যানজাইনার সময় দেখো প্লাক অনেক বেশি হয়ে গেছে, আর হার্ট অ্যাটাকের সময় এই প্লাকের কারণে মাঝখানে ব্লাড এসে আটকাই গেছে, আর এইদিকে ব্লাড যেতেই পারতেছে না, তখন একদমই রক্ত যেতে পারতেছে না, তখন কি হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে, এখানে কোষগুলো মারা যাবে, মারা গেলে সেটাকে বলতেছি আমরা হার্ট অ্যাটাক, ঠিক আছে। তাহলে এইগুলো শুনলে তো ভয় লাগে, ডাক্তার হবো কেমনে, ওমা, এটা তো ভয়ের কিছু নাই, ইনশাল্লাহ দেখবা যেরকম, আর ডাক্তার হইতে চাইলে এটা খুবই ভালো একটা সময়, মানে সুযোগ, ঠিক আছে। তো চলে আসো, আমরা এইগুলা পেয়ে গেছি। এবার চলে আসো এই কুইজটার অ্যান্সার দাও, চ্যাটে ধুমধাম অ্যান্সার দাও তো। অ্যাথেরোমেটাস প্লাকের আধিক্যের প্রভাবে কোনটি হয়, অ্যাথেরোমেটাস প্লাকের আধিক্যের অভাবে কোনটি হয়, তাড়াতাড়ি ধুমধাম অ্যান্সার দাও। সি 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 সি, ধমনী পথ সংকীর্ণ হয়ে যায়, তাই না, রক্ত প্রবাহ দ্রুততর হইতেই পারবে না, বন্ধ হয়ে যাবে তা না, কিন্তু কি হবে, রক্ত ধমনী পথটা সংকীর্ণ হয়ে যায়, তাই না, মানে ওর যে লুমেনটা আছে লুমেনটা ছোট হয়ে যায়, তাই তো, এটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এবার চলে আসো, আমরা এনজাইনা বা রিচুলের লক্ষণ টক্ষণ যেগুলো পড়ছিলাম না, সেইগুলো একটু দেখি, চলো আমরা একটু ভিডিও দেখি, চুপচাপ আমরা দেখতে থাকবো, দেখবা, দেখার পরে তোমাদের যত কোশ্চেন আছে আমি হচ্ছে অ্যান্সার দিব, ঠিক আছে, এমনি দেখতে থাকি আসলে কি ঘটনা ঘটে। এই দেখো, এই কাম সারছে রে, ঘামানো শুরু করছে, দেখছো, এই যে আমাদের ঠিক এই যে স্টারনামের পিছনে হচ্ছে
আমাদের ঘটে। আর আর অ্যাঞ্জাইনাটারে বলা হচ্ছে হার্ট অ্যাটাকের উত্তরসূরি। কেন হয় এটা আসলে? ওই যে দেখো হার্টের যে ব্লকেজ আছে, এই ব্লকেজটার কারণে হচ্ছে আমাদের হার্ট অ্যাটাকটা হয় বা হচ্ছে অ্যাঞ্জাইনাটা হয়। এই যে দেখো প্লাক জমা হয়েছে, এই জন্য ন্যারো হয়ে গেছে, যার কারণে যখন ব্যায়াম ট্যাম করতে যাচ্ছে তখন তার কি হচ্ছে, এক্সেস অক্সিজেনের দরকার, সেটা হৃৎপিণ্ড দিতে পারতেছে না, তার মানে বিশ্রাম নিতে হবে তখন। এটা হচ্ছে স্থির অ্যাঞ্জাইনা, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের আপাতত লাগবে না, এটা আমাদের তোমাদের দরকার নাই। কাদের ক্ষেত্রে দেখো, যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড প্রেশার আছে, যাদের কোলেস্ট্রল বেশি, তাদের আগে থেকে হৃদরোগ আছে, যারা হচ্ছে সারাদিন শুয়ে বসে কাটায়, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলা বেশি পরিমাণে হয়। তাছাড়া যে দেখো মোটাসোটা আমার ক্ষেত্রে, বয়স যাদের বেশি হয়ে গেছে আর যারা সিগারেট খায় তাদের ক্ষেত্রে এইসব সমস্যা হয়। স্টেবল এনজাইনা দেখো, এই যে এখানে বুকে ব্যথা হয়েছে, সে হচ্ছে কি করতেছে, একটু বসে পড়ছে, রেস্ট নিচ্ছে, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এই যে আমাদের বেশি বেশি খাইলে এইরকম, অনেক বেশি টেম্পারেচারে এইরকম সময় দেখা যায় যে এই সমস্যাগুলো আসলে হয়, ঠিক আছে? আনস্টেবল এনজাইনা, এটার ক্ষেত্রে দেখা যায় যেরকম তুমি যতই যাই করো না কেন, সেটার ক্ষেত্রে রেস্টে আমাদের মেডিকেশন টেডিকেশন ছাড়া এটা ঠিক হবে না। রেস্টে আনস্টেবল এনজাইনা ঠিক হয় না এটার কারণে। আর ভ্যারিয়েন্ট এনজাইনাটা হচ্ছে আমাদের প্রিন্স মেটাল এনজাইনা। এটার ক্ষেত্রে যে রক্তবাহিকা ঠান্ডা অনেক বেশি লাগলে, বেশি ঠান্ডার মধ্যে রক্তবাহিকা সংকুচিত হয়ে যায়, ঠিক আছে? দেখো তোমাদের যদি আমি বলি, বলো তো, আমরা যদি বলি যে আমাদের কোথাও কেটে গেলে বরফ দিতেও দেয় না, বা ঠান্ডা কিছু দেয়, বরফ টরফ দেয় কেটে গেলে, কেন? বরফ দিলে রক্তবাহিকা সংকুচিত হয়, তাহলে অনেক বেশি ঠান্ডা হলে রক্তবাহিকা অনেকের ক্ষেত্রে সংকুচিত হয়ে এই বুকে ব্যথার সৃষ্টি করতে পারে, সেটা আমরা ভেরিয়েন্ট এনজাইনা বা প্রিন্স মেটাল এনজাইনা বলি, ঠিক আছে? এই যে সিমটম টিমটম, এই যে বললাম যে এই যে আমাদের বুকে ব্যথা হবে, এই সারাদিন ধরে এরকম ক্যাক করে ব্যথায় পড়ে যায় খালি। এই যে বুকে স্টার্নাম, এটা এই স্টার্নামের এই পিছনে ব্যথা হয়, এর সাথে সাথে দেখা যায় যেরকম মনে হয় যে বুকের উপর বিরাট চাপ দিয়ে আছে এরকম মনে হয়, ঘাম ছুটতে থাকে, এই ঘটনাগুলো ঘটে, ঠিক আছে? এই যে বুকে, ঘাড়ে, তারপর হচ্ছে হাতে, শোল্ডারে, এইসব জায়গায় ব্যথার সৃষ্টি হয়। ডান সাইডে দেখা যাচ্ছে, আসলে ডান সাইডে না, বিভিন্ন জায়গায় হয়। এই যে শ্বাস প্রশ্বাস বেশি হবে, বমি বমি ভাব হবে, এই যে অসাড় লাগবে, টায়ার্ড লাগবে, ঠিক আছে? মাথা ঘুরাইতে পারে, অনেক বেশি সোয়েটিং হবে, দুশ্চিন্তা হবে, যে এই যে বললাম মনে হচ্ছে মারাই গেলাম, ঠিক আছে? তখন তোমার কি করতে হবে, ডাক্তারের কাছে যাইতে হবে, ঠিক আছে? ডাক্তারের কাছে গেলে ডাক্তার তোমার এই ইসিজি করবে, ইসিজি করে হচ্ছে সে দেখবে যে আসলে তোমার হার্ট অ্যাটাক হয়েছে কিনা, ঠিক আছে? হার্ট অ্যাটাক যদি না হয়ে থাকে তাহলে টেনশনের কিছু নাই, কিন্তু হইতে পারে এরকম একটা ব্যাপার আছে। তো যার কারণে ইসিজি করার পরে তোমাকে আসলে ওষুধ দিয়ে দেওয়া হবে যেন তোমার কোলেস্টেরল যেন কমে যায়, ঠিক আছে? স্ট্রেস 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 এগুলো তোমাদের এখন জানার দরকার নাই। এই হচ্ছে আমাদের টুকটাক যে হিসাব নিকাশ ছিল আমাদের হৃদশুলের যে জিনিসগুলা, সেগুলা, ঠিক আছে? না, ঘাম হওয়া মানে হার্ট অ্যাটাক, হার্টের সমস্যা না। হার্টের সমস্যা হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আগে হচ্ছে তোমার হবে, বুকে ব্যথা ট্যাথা হবে, ঠিক আছে? ঘাম তো আমার আরো বেশি হয়, আমি যে পরিমাণে ঘামাই যাই, স্যাররা মাঝে মাঝে ভয় পায় যে ই আল্লাহ ওর কি হলো। এখন আমার যারা নতুন দেখে তাদের ভয় লাগে, কারণ আমি প্রচুর ঘামাই তো, মাশাল্লাহ, আল্লাহ যে পরিমাণে আহ মোটা সোটা হয়েছি, ঘাম তো হওয়াটা স্বাভাবিক। তো যাই হোক, তাহলে এইটুক পর্যন্ত ক্লিয়ার? অ্যানজাইনা বা হৃদশুল, বলো অ্যানজাইনা বা হৃদশুল কি ক্লিয়ার কিনা? ঠিক আছে, তাহলে এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের আগে, সবার আগে যে কাজ, হার্টের যে কোনো সমস্যার ক্ষেত্রে সবার আগে কাজ হচ্ছে আমাদের লাইফস্টাইল ঠিক করতে হবে। উল্টাপাল্টা তেল চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না, শাকসবজি বেশি খেতে হবে, ধূমপান করা যাবে না, অ্যালকোহল খাওয়া যাবে না। এরপর হচ্ছে আমাদের ব্লাড প্রেশার, ডায়াবেটিস এইগুলোকে সবসময় কন্ট্রোলে রাখতে হবে, ঠিক আছে? আর নিয়মিত ব্যায়াম করতে হবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের এই অ্যানজাইনা, হৃদশুল, যে কোনো হার্টের সমস্যার কারণে এটা কাজে লাগবে। তাহলে দেখো উরোফলক্স, টার্নামের পিছনে ব্যথা, কাঁধ, গলা, চোয়াল, বাহু, পিঠ, এমনকি দাঁতেও ব্যথা ছড়াইতে পারে। এরপর হচ্ছে আমাদের হজমে গন্ডগোল, বমি বমি ভাব, ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া, দম ফুরিয়ে হাঁপানো, এইগুলো আমরা আগেই পড়ে ফেলছি। এবার চলে আসো হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সেটাই যদি চলে আসি। হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশনটা আসলে কি? তুমি মনে করো, চিন্তা করো, কোনো একটা জায়গায় যদি যুদ্ধ হয়, যুদ্ধের মধ্যে কি দুই সৈন্যের দল একজন আরেকজনকে অ্যাটাক করে না? এবং যেখানে যুদ্ধ হবে, অ্যাটাক হবে, সেখানে কিছু কিছু না কোনো কিছু সৈন্য মারা যাবেই। যেরকম সৈন্য মারা যায় অ্যাটাকে, ঠিক সেরকম হার্ট অ্যাটাকে হার্টের সৈন্য মারা যাবে। হার্টের সৈন্য কে? হৃদপেশি। হার্টের সৈন্য কে? হৃদপেশি, ঠিক আছে?
তো হৃৎপেশির ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হৃৎপেশির ক্ষেত্রে হৃৎপেশির যে সাইটোপ্লাজম সেটাকে আমরা বলি কি সার্কোপ্লাজম। হৃৎপেশির হৃৎকোষের যে বাইরের আবরণ সেটাকে আমরা কোষ ঝিল্লি না বলে বলি প্লাজমা লেমা, না বলে বলি সার্কোলেমা, তাই না? এর মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে, এগুলো তো আমরা আগেই জানি। দেখো আমাদের এই যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে যেটা হয়, হার্ট অ্যাটাকে এটার আরেক নাম মায়োকার্ডিয়াল ইনফারশন। মায়ো মানে হচ্ছে মাসেল, মাসেল মানে হচ্ছে পেশি, আর কার্ডিয়াল শব্দটা আসছে হচ্ছে হার্ট থেকে, হার্ট থেকে আসছে। হার্ট থেকে, ঠিক আছে। আর ইনফারশন মানে হচ্ছে অক্সিজেনের অভাবে মারা যাওয়া, অভাবে মরে যাওয়া। তার মানে হার্টের পেশি যদি অক্সিজেনের অভাবে মারা যায় সেটাকে বলা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফারশন। দেখো এই যে এই জায়গাটায় হচ্ছে আমাদের এইখানটায় মনে করো এরকম প্লাক জমা হয়েছে, যার কারণে এইখান থেকে যে রক্তগুলো আসছে সেগুলো আর এদিক দিয়ে যেতে পারতেছে না। না পারলে এইদিকে যেসব পেশিগুলো আছে, এই পেশিগুলা কোষগুলা কি এগুলো এইখানে চিন্তা করো তো, এইখানকার যে কোষগুলো আছে এই কোষগুলা কি কোনো কারণে এখান থেকে কি পাবে? এই যে এইখানে যে কোষগুলো আছে সেই কোষগুলো তো কোনোভাবেই কি পাচ্ছে না, কোনোভাবেই আর হচ্ছে অক্সিজেন পাচ্ছে না। অক্সিজেন না পেলে এরা কি হবে? এরা হচ্ছে অক্সিজেনের অভাবে মারা যাবে। তাহলে এই যে কোষগুলো হচ্ছে অক্সিজেনের অভাবে মারা গেল, এইটা কি আমরা বলতেছি হচ্ছে হার্ট অ্যাটাক, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে? আমাদের হার্ট অ্যাটাক হচ্ছে। আর আনস্টেবল অ্যানজাইনা যেটা পাইছিলাম না, আনস্টেবল অ্যানজাইনার ক্ষেত্রে কি হয়? আনস্টেবল অ্যানজাইনার ক্ষেত্রে দেখা যায় ধমনীর লুমেন 90 থেকে 99% ব্লক হয়ে যায়, ঠিক আছে? লুমেন ছোট হয়ে যায়, লুমেন 90 থেকে 99% ব্লক হয়ে যায়। তাহলে এই অবস্থায় দেখা যায় তখন আর কোনোভাবেই শ্বাস প্রশ্বাস নিয়ে সে হচ্ছে ওই জায়গায় অক্সিজেন পাঠাইতে পারে না। এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা হচ্ছে হার্ট অ্যাটাকের পূর্বসূরি, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমাদের আনস্টেবল অ্যানজাইনা থেকে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেশি থাকে। আনস্টেবল অ্যানজাইনা, সেখান থেকে হার্ট অ্যাটাক হইতে পারে, ঠিক আছে? এটার কারণে পেশি মারা যায়। ঠিক আছে, এটাকে আমরা পেয়ে গেছি, ঠিক আছে? এখন এটার ক্ষেত্রে কারণটা কি কি দেখো, এই হৃদপেশি হার্ট অ্যাটাকের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের কারণ ভাইয়া মাটি মাথার নিচে অনেকের হচ্ছে বালিশ দিয়ে নিলে শ্বাস নিঃশ্বাসের সুবিধা হয়। অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে হার্টের সমস্যা এমন না, হার্টের সমস্যার ক্ষেত্রে এরকম হইতে পারে, হার্টের সমস্যা ছাড়াও এরকম হইতে পারে, ঠিক আছে? এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। অনেক সময় দেখা যায় যেরকম নাকে পলিপ টলিপ থাকে, তখন দেখা যায় যেরকম শ্বাস প্রশ্বাসে একটা সমস্যা থাকে। ডেভিয়েটেড নেজাল সেপ্টাম আছে ডিএনএস, সেটার ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসে একটু সমস্যা থাকতে পারে। ওইগুলো নিয়ে আমাদের ওইটা নিয়ে হার্টের সমস্যা হবে এমন না, ঠিক আছে? এবার আসলে হার্ট অ্যাটাক কাদের ক্ষেত্রে হবে, কাদের ক্ষেত্রে হবে? দেখো যাদের এই যে একটু আগে যে দেখছিলাম যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড প্রেশার বেশি, যাদের ওয়েট বেশি, যারা স্মোকিং করে, যারা কোলেস্টেরল বেশি খায়, মানে কোলেস্টেরল বেশি আছে যাদের, যাদের ফ্যামিলিতে এর আগে হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে এই সব ক্ষেত্রে হার্ট অ্যাটাকের চান্স বেশি থাকে। এছাড়া যারা হচ্ছে অ্যালকোহল খায় তাদের ক্ষেত্রে অ্যালকোহল, স্মোকিং, এরপর হচ্ছে ডায়াবেটিস আর হচ্ছে আমাদের হাইপার টেনশন মানে হচ্ছে ব্লাড প্রেশার বেশি। এই জিনিসগুলো যেখানেই থাকবে হার্টের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যার জন্য এরা চারজনই দায়ী। বিশেষ করে আমাদের ডায়াবেটিস, হাইপার টেনশন, স্মোকিং, অ্যালকোহল, এই চারটা যেখানে সব ধরনের সমস্যার জন্য এই চারটা দায়ী থাকবে। সাথে মোটা হলে তো হার্টের চান্স বেশি থাকে হার্টের সমস্যার জন্য, আর কোলেস্ট্রল বেশি থাকলে এই চান্সটা থাকে, ঠিক আছে? তাইলে এই জিনিসগুলো আমাদের এখান থেকে পেয়ে গেছি। হ্যাঁ, একজন ভেপের কথা বলছে, যেটাই করো না কেন এই হ্যাবিটটাই আসলে ঠিক না, ঠিক আছে? তো চলে আসো, আমরা এখান থেকে এগুলা পেয়ে গেছি। এখন এই হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কি হবে? হার্ট অ্যাটাকের ক্ষেত্রে অ্যানজাইনা যেরকম ব্যথা হয়েছিল সেম, এইবার খালি মনে হবে যেরকম, আর মানে এর আগের বারও মারা যাওয়ার মতো অবস্থায় ছিল না, এবারও সেম অবস্থায় হবে, ঠিক আছে? সেম বৈশিষ্ট্য। দেখো আমরা খেয়াল করি বুকে অস্বস্তি, দেখছো বুকের ঠিক মাঝখানে, তারপরে হচ্ছে দেখা যায় বুকে অসহ্য চাপ, মোচড়ানো, এরপরে হচ্ছে ঊর্ধ্বাঙ্গের অন্যান্য অঙ্গে অস্বস্তি, যেমন বাহু, পিঠ, গলা, চোয়াল, এই পাকস্থলী, ঘন ঘন শ্বাস প্রশ্বাস, বমি বমি ভাব হওয়া, বমি হওয়া, মাথা ঝিমঝিম করা, এটা ঘাম বেরিয়ে আসা,
বুকে ব্যাঘাত হওয়া, এই ঘুমে ব্যাঘাত হওয়া, এই জিনিসগুলো সেম যা আগে বলছি মায়োকার্ডিয়াল ইনফার্কশনেও সেম ঘটনা ঘটে। ঠিক আছে, চলে আসো তাহলে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের একটা হচ্ছে আমরা ইয়ে দেখি। এই যে দেখো, এটা এবার দেখো বসে বসে, অতিরিক্ত চিন্তা বাদ দিবা কি হবে। এই যে দেখো, এইখানে দেখো, এই যে হার্টের মধ্যে রক্তবাহিকার মধ্যে দিয়ে যাচ্ছিল, এই যে প্লাক জমা হইতে 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 এখানে রক্ত জমাট বাঁধা দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের তেল চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না। এই দেখো করোনারি ধমনী, এই দেখো শুরু হচ্ছে হইতে হইতে এই যে অনেক বেশি শুরু হয়ে গেছে। এই যে এইখানে শুরু হইতে হইতে এখানে আর যাইতে পারতেছে না রক্ত, যার কারণে হচ্ছে আমাদের কি হয়, আমাদের রক্ত যেতে না পারলে তখন হচ্ছে এখানে ক্লট হয়ে জমা হয়ে এখানে করোনারি আর্টারি ডিজিজ, যেটা হচ্ছে করোনারি হৃদরোগ, যেটা তার মধ্যে এই যে বুকে ব্যথায় আমরা একটা পেয়ে গেলাম, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হচ্ছে আমাদের পাবো। এই যে দেখো এখানে এসে রক্ত এই যে জমে গেল, এখানে আর যাইতে পারতেছে না ঠিক মতো। এই জন্যই হচ্ছে আমাদের এই এই যে দেখো, এই হচ্ছে হার্ট অ্যাটাকের কারণ। এই যে এইখান থেকে এইভাবে হচ্ছে রক্ত জমাট বেঁধে যায়, এইরকম বিভিন্নভাবে রক্ত জমাট বেঁধে যায় গেলে তখন হচ্ছে আমাদের এই যে আমরা তখন হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সুন্দর করে তখন কি করি, আমাদের এই যে হঠাৎ করে বুকে ব্যথা শুরু হলো এবং ওইখানে মুখে মনে হচ্ছে যে চাপ দিয়ে আছে এরকম, এরপর হচ্ছে এইখানে দেখা যাচ্ছে পেটের দিকে হাত দিচ্ছে, তাই না? তরুণদের হয়, হ্যাঁ তরুণদেরও হইতে পারে। ঠিক আছে, এটা ইদানিং আরো তরুণদের বেশি হচ্ছে। ঠিক আছে, এই যে অ্যানজাইনার ক্ষেত্রে তাও যেতে পারে, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে যেতে পারে না, এরকম রক্ত বেশি মারা যায় সেই জন্য কোষ। এই যে এটার জন্য যে আমাদের বিভিন্ন ওষুধ টষুধ তখন খাওয়া লাগে। আমাদের এই যে বুকে ব্যথাটা হচ্ছে মেইনলি আমাদের হয়, সাথে ওই যে হজমের সমস্যার কারণে হইতে পারে, হজমের সমস্যা হইতে পারে। ঠিক আছে, ঘুমের ঘরে হইতে পারে, বসে থেকে হইতে পারে, দাঁড়ায় থাকা অবস্থায়, যে কোনো সময় হইতে পারে। ঠিক আছে, তখন আমাদের আসলে ডাক্তারের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। ডাক্তাররা হচ্ছে ইসিজি করবে, ইসিজি করে তারপর হচ্ছে আমাদের ইয়ে দিবে, ইসিজি করবে, ইসিজি করে তারপর হচ্ছে আমাদের ওই একটা টেস্ট দিবে, ট্রোপোনিন আই। তোমাদের এর আগে বলছিলাম ট্রোপোনিন আইয়ের কথা, মনে আছে? ট্রোপোনিন আইয়ের কথা বলছিলাম, ট্রোপোনিন আইয়ের কথা বলছিলাম মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ক্ষেত্রে। তখন হচ্ছে আমাদের ট্রোপোনিন আই হচ্ছে টেস্ট করা হয়, যদি ইসিজিতে কিছু ধরা না পড়ে তখন হচ্ছে আমাদের ট্রোপোনিন আই দেখে যদি দেখে বেড়ে গেছে, তার মানে বুঝে যায় যে হার্ট অ্যাটাক হয়েছে। তখন তাড়াতাড়ি আমরা হচ্ছে কিছু ওষুধ দিয়ে দিই, ওষুধ দিয়ে ওইটা হচ্ছে একদম ইনিশিয়াল ট্রিটমেন্ট। এরপরে বাকি আরো কিছু ট্রিটমেন্ট প্রোটোকল আছে, সেইগুলো ফলো করতে হয়। ঠিক আছে, হ্যাঁ এবার চলে আসো তাহলে। এটা তো আমাদের মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এখান থেকে আমরা পেয়ে গেছি এই যে বৈশিষ্ট্যগুলো পেয়ে গেছি, হার্ট অ্যাটাক, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। দেখছো এই যে আমরা ওদের ক্ষেত্রেও কারণ কি, এই যে স্মোকিং, আমাদের কি করতে হবে, স্মোকিং কমায় ফেলতে হবে, এরপরে ব্লাড প্রেশার নর্মাল রাখতে হবে, এরপরে ঘুম ঠিকঠাক হইতে হবে, অ্যালকোহল লিমিটিং, অ্যালকোহল কনজাম্পশন এটা বলা যাবে না, এটা হচ্ছে আমরা মেডিকেলেও এই জিনিসটাই পড়ি, কিন্তু আসলে লিমিটিং কাদের, যাদের হচ্ছে বাইরের দেশে, বাইরের দেশে ওরা তো অনেক বেশি অ্যালকোহল খায়, সেই জন্য ওদেরটা লিমিট করতে হবে, কিন্তু আমাদের ক্ষেত্রে লিমিট করার কিছু নাই, আমাদের বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, অ্যালকোহল খাওয়াই বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে অ্যালকোহল খাওয়াই বন্ধ করতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে স্ট্রেস কমায় আনতে হবে, ডায়াবেটিসটাকে কন্ট্রোলে আনতে হবে, বেশি বেশি করে মানে ওয়েট কমায় ফেলতে হবে আস্তে আস্তে, বেশি বেশি পরিমাণে হচ্ছে ব্যায়াম ট্যাম করতে হবে, আর সুষম খাবার খাইতে হবে। ঠিক আছে, তেল চর্বি জাতীয় খাবার। ইসিজিতে ধরা পড়ে না কেন, ইসিজিতে এই মায়োকার্ডিয়াল ইনফার্কশন দুই ধরনের আছে। ঠিক আছে, আমাদের একটা হচ্ছে ইসিজিতে ধরা পড়ে, আর একটা ইসিজিতে ধরা পড়ে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের মেইন কারণ। এখন চলে আসো আমাদের এখানে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম প্রথম পছন্দ হিসেবে বলা হয় অ্যানজিওপ্লাস্টি, অ্যানজিওপ্লাস্টি করে ফেলা হয়, যাতে যেখানে ব্লকটা আছে ব্লকটাকে ছুটাই দেওয়া হলো। ঠিক আছে, তাহলে এটাকে বলতেছি আমরা হচ্ছে অ্যানজিওপ্লাস্টি। এটা করার আগে অ্যানজিওগ্রাম করে দেখা হয় কোথায় ব্লক আছে। আর যদি দেখা যায় যেরকম বুকে ব্যথা হওয়ার 3 ঘন্টার মধ্যে চলে আসে, তাহলে দেখা যায় যেরকম আমাদের থ্রম্বোলাইটিক থেরাপি আছে,
থ্রম্বোলাইটিক, ওই যে থ্রম্বাস বলছিলাম না, অ্যাথেরোমেটাস প্লাক জমা দেওয়া, জমা যাওয়া। আর লাইটিক শব্দটা আসছে হচ্ছে লাইসিস থেকে, লাইসিস মানে গলায় দেওয়া। তার মানে ওই থ্রম্বাসটাকে গলায় দিবে, থ্রম্বাসকে গলায় দিবে, থ্রম্বাসকে লাইসিস করবে মানে গলায় দিবে। তাহলে এই গলায় দিলে সেই রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল। এটা হচ্ছে থ্রম্বোলাইটিক থেরাপি। এটা খুব ফাস্ট চলে আসলে করা যায়, সব জায়গায় করা যায় না, কিছু কিছু জায়গায় করা যায়। তো এইটা হচ্ছে আমাদের অনেক সময় বাইপাস ওপেন হার্ট সার্জারিও করে, ঠিক আছে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এনজিওপ্লাস্টি করতেছে না বা অবস্থা বেশি খারাপ, বোঝা যাচ্ছে না আসলে, তাদের ক্ষেত্রে তখন যে ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি এইগুলা করা হয়। কিন্তু ম্যাক্সিমামই এনজিওপ্লাস্টি করতে চায়, যেটা হচ্ছে স্টেন্টিং, মানে হচ্ছে রিং পরানো, শুনছো না, সেই স্টেন্টিং। আরশাদ বোধহয় এখন বুঝতে পারছো যে আসলে কখন আমরা রিং পরাই আর কখন বাইপাস সার্জারি করি কিনা, ঠিক আছে। চলে আসো, আরো বুঝতে পারবা, চিন্তার কিছু নাই, তোমার অ্যান্সার তুমি নিজেই পাবা, ঠিক আছে। আরো একটু পরে আমরা আরো সেটা নিয়ে আলোচনা করব। এবার চলে আসো, এই কুইজটার অ্যান্সার দাও তো। বুকে ব্যথা ঘাড়, চোয়াল ও বাম বাহুতে ছড়িয়ে পড়ে কখন? বুকে ব্যথা ঘাড়, চোয়াল ও বাম বাহুতে ছড়িয়ে পড়ে কখন? নিউমোনিয়া, প্লুরিসি, এনজাইনা, পেরিকার্ডাইটিস। সি 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 সি, তাই না? তাহলে সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? যাদের ওপেন হার্ট সার্জারি করে তাদের ভয় নাই, আসলে এটা করতে করতে অভ্যস্ত হয়ে যায়, আসলে এরকম কিছু হয় না, মনে হয় না, মানে রিস্ক তো থাকেই, কিন্তু আসলে কিছু করার নাই। এবার চলে আসো আমরা হার্ট ফেলিউরে চলে আসবো। হার্ট ফেলিউর জিনিসটা আসলে কি? হার্ট ফেলিউরে যাওয়ার আগে আরেকটা জিনিস একটু তোমাদের সাথে ডিসকাস করে নিই। এই যে হার্ট অ্যাটাক, অনেকে বলে হচ্ছে হার্টে স্ট্রোক করছে, ব্রেনে স্ট্রোক করে, হার্টে স্ট্রোক করে। আসলে স্ট্রোক হয় শুধুমাত্র ব্রেনে, আর হার্টে যেটা হয় সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। তো আমাদের হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোক এই দুটো নিয়ে যদি কথা বলি, হার্ট অ্যাটাক আর হচ্ছে ব্রেন স্ট্রোক, দুটার মধ্যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে রক্ত এই যে ব্লক হয় কোথায়? ব্লক হয় কোথায়? এটা হচ্ছে করোনারি রক্তবাহিকাতে, করোনারি ধমনীতে, করোনারি ধমনীতে রক্ত ব্লকেজ হচ্ছে। ক্লিয়ার? ব্লক হচ্ছে রক্ত করোনারি ধমনী। ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে সেম, অ্যাথেরোমেটাস প্লাক জমা হবে, রক্ত জমাট বেঁধে যাবে বা রক্ত যেতে পারবে না। কোথায়? সেই ক্ষেত্রে এক্ষেত্রে দেখা যাচ্ছে যেরকম আমাদের ব্লকের সৃষ্টি হয় হচ্ছে মস্তিষ্কে রক্ত নিয়ে যায় কে? ক্যারোটিড ধমনী না? গতকালকে আমরা পড়ছিলাম ক্যারোটিড সাইনাসে, ক্যারোটিড সাইনাসের মধ্যে আমাদের ক্যারোটিড রিসেপ্টর আছে, রক্ত ব্যারো রিসেপ্টর, মনে আছে? সেই, হ্যাঁ, মস্তিষ্কে মানে রক্ত সরবরাহ করে যে ক্যারোটিড ধমনী, সেই ক্যারোটিড ধমনী, সরি, ক্যারোটিড ধমনীতে, ক্যারোটিড ধমনীতে। অথবা আমাদের এই রিলেটেড বা মস্তিষ্কের রক্ত সরবরাহকারী যে ধমনী আছে সেইখানে যদি ব্লকেজ হয়, তাহলে সেইটাকে আমরা বলতেছি হচ্ছে ব্রেন স্ট্রোক করতে পারে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা হচ্ছে এটা পেয়ে গেছি। ক্লিয়ার? আর এইটার ক্ষেত্রে দেখা যায় যে এরকম এইখানে যখন সমস্যা হবে, ব্রেইনের কোষ মারা যাবে না? ব্রেইনের কোষ মারা যায়, ব্রেনের কোষ মারা যায়। আর যার কারণে দেখা যায় ব্রেনের কিছু কিছু জায়গা ঠিকমতো কাজ করতে পারে না, এই জন্য প্যারালাইসিস হয়ে যেতে পারে, প্যারালাইজড হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এইখানে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কিন্তু প্যারালাইজড হয় না, প্যারালাইজড হয় না, হয় না, ঠিক আছে। তাহলে এই জিনিসটা এখান থেকে আমরা পেয়ে গেছি। তাহলে স্ট্রোক কোথায় হয় সেটা আমরা বুঝতে পারলাম। হার্টে রাইট সাইডের হার্ট ফেলিউর হলে কি হয়? রাইট সাইডের হার্ট ফেলিউর আছে, আমাদের লেফট সাইডের হার্ট ফেলিউর আছে, আবার হচ্ছে আমাদের দুই সাইডের হার্ট ফেলিউরই আছে। আমাদের মেইনলি দেখা যায় যেরকম রাইট সাইডের হার্ট ফেলিউর মানে হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত ঠিকমতো ফুসফুসে পৌঁছাইতে পারতেছে না। তার মানে পৌঁছাইতে না পারলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ঠিকমতো লেফট অ্যাট্রিয়ামে আসবে না, তার মানে সারা দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কম পৌঁছাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রাইট হার্ট ফেলিওর, লেফট হার্ট ফেলিওর, এগুলো তোমরা হচ্ছে মেডিকেলে গেলে আরো পাবা, চিন্তার কিছু নাই। তো দেখো এগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন হার্ট ফেলিওরের ক্ষেত্রে আসো, হার্ট ফেলিওরটা আসলে কি আগে সেটা জানি। দেখো তোমাদের যদি বলা হয় তোমাদের স্কুল কলেজে পাস মার্ক কত ছিল? পাস মার্ক ছিল 33। তো 33-এ যে আমাদের পাস মার্ক, তো 33-এর মধ্যে কেউ মানে 100-র মধ্যে 33 না পেয়ে কেউ যদি 30 পায়, তাহলে সেটা কি ফেল না? সে ফেল করছে। আবার যদি কেউ 20 পায়, সেও ফেল করছে।
কিন্তু কেউ যদি 10 পায় সেও তো ফেল, কিন্তু কেউ যদি মনে করো 00 পাইছে সেও ফেল। তাই দেখো এখানে 4টা মান দিচ্ছি, একজন কিছুই পায় নাই সেও ফেল, একজন কিছু পাইছে, একজন আরো বেশি কিছু পাইছে, আর একজন মোটামুটি পাইছিল, কিন্তু সবাই কিন্তু ফেল। কারণ একটা সার্টেন পর্যাপ্ত পরিমাণ নাম্বার তারা পায় নাই পাস করার জন্য। যেহেতু পর্যাপ্ত পরিমাণ নাম্বার তারা পায় নাই পাস করার জন্য, এই জন্য তারা সবাই কি করছে, ফেল করছে। তার মানে এই না যেরকম একদমই নাম্বার না পাওয়া মানে ফেল, একটা পর্যাপ্ত পরিমাণ নাম্বার না পাওয়া মানে ফেল। তাহলে সিমিলারলি হার্টের কাজ হচ্ছে দেহে পর্যাপ্ত একটা নির্দিষ্ট অ্যামাউন্টের রক্ত পৌঁছাইতে হবে। পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন যদি পৌঁছাইতে না পারে তাহলে সেইটাকে বলা হয় হার্ট ফেল করছে, ঠিক আছে? সেটাকে কি বলা হয়, হার্ট ফেল করছে, ঠিক আছে? প্যারালাইজ হওয়ার পরেও কিভাবে ব্রেইন ইউজ করে থিঙ্ক করছেন। আরে এখানে প্যারালাইজ হওয়া মানে হচ্ছে যেরকম একেবারে পুরাটা হচ্ছে তোমার ব্রেন কোনো কাজ করবে না এরকম না, ব্রেন কাজ করতে পারে। এক সাইডে দেখা যাচ্ছে তোমার হাতের পাওয়ার বা পায়ের পাওয়ার কমে গেল, ঠিক আছে, বা পাওয়ার নাই হয়ে গেল এরকম। যাই হোক, তাহলে এইখান থেকে এটা আমরা পেয়ে গেছি। এখন এই যে আমাদের তার মানে হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে কি হবে, হার্ট ঠিক মতো পাম্প করতে পারবে না, হার্ট পাম্প করতে পারতেছে না ঠিক মতো। পাম্প করতে না পারলে স্বাভাবিকভাবেই তার রক্ত সরবরাহ পর্যাপ্তভাবে করতে পারবে না, রক্ত সরবরাহ কমে যাবে, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি হার্ট অ্যাটাক। এখন তুমি নর্মালি চিন্তা করে দেখো তো আমাদের এটা কাদের ক্ষেত্রে হবে, সেম আগেই আমরা বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে অতিরিক্ত ধূমপান মদ্যপান করে তাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে প্রেশারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে, এছাড়া যাদের হৃদরোগের সমস্যা আছে যেরকম কপাটিকার সমস্যা বা ইসকেমিক হার্ট ডিজিজ। ইসকেমিক হার্ট ডিজিজ মানে হচ্ছে ওই যে করোনারি হৃদরোগ যেগুলা, ঠিক আছে, এই মায়োকার্ডিয়াল ইনফারশন, তারপর হচ্ছে আমাদের অ্যানজাইনা, এগুলা যাদের আছে, যাদের হৃৎপিণ্ডের ছন্দপতন হয়, তার মানে আমাদের যে রেগুলার যে পাম্প করাটা সেই পাম্পটা আস্তে আস্তে করতে পারতেছে না, ঠিক আছে, এটা। আর অতিমাত্রায় রক্ত শূন্যতা, অ্যানিমিয়া অনেক হয়ে গেছে, এখন হার্ট পাম্প করতেছে কিন্তু রক্তই তো তার নাই, সে পাম্প করে রক্ত পৌঁছাবে কার কাছে? তাদের ক্ষেত্রে দেখা যায় যে এরকম আমাদের হার্ট ফেলিওর হইতে পারে, ঠিক আছে? তাহলে এইটা করোনারি অ্যাথেরোমা মানে কি, অ্যাথেরোমা মানে হচ্ছে যে অ্যাথেরোমেটাস প্লাক জমা হয় না, এটাকেই বলা হয় অ্যাথেরোমা, ঠিক আছে? ওই অ্যাথেরোমেটাস প্লাকটাকেই আমরা হচ্ছে বলতেছি অ্যাথেরোমা হচ্ছে, ঠিক আছে, অ্যাথেরোমেটাস প্লাক জমা হওয়া। এখন দেখো আমাদের এই যে লক্ষণের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে কি হবে, তুমি নর্মালি আগে তুমি চিন্তা করো, একটা মানুষ, এই হচ্ছে মানুষ একজন আছে, ঠিক আছে, এই হচ্ছে তার হৃৎপিণ্ড আছে ধরে নিলাম, ঠিক আছে, এইখানে আছে। এখন এই তার হৃৎপিণ্ড সারা দেহে রক্ত সরবরাহ করবে, তাই তো? এখন সারা দেহ থেকে তো রক্ত তার কাছেই যাচ্ছে, হৃৎপিণ্ডে যাচ্ছে, সেই হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত সরবরাহ হচ্ছে, তাই তো? এখন সে পাম্প করতে পারতেছে না ঠিক মতো, যদি সে পাম্প করতে ঠিক মতো না পারে, তার মানে এখন তুমি নিজেই চিন্তা করো তো, পাম্প করে সে যদি রক্ত বের করতে না পারে তাহলে তার বিভিন্ন অঙ্গে কি রক্ত যাবে? যেতে পারবে না, সেই জন্য হার্ট ফেলিওর হচ্ছে। হার্ট ফেলিওর হইলে তুমি এখন নর্মালি চিন্তা করো, নর্মাল কমন সেন্স, হার্টের মধ্যে রক্ত কি নাই, আছে, কিন্তু সে পাম্প করতে পারতেছে না, যার কারণে হার্টের মধ্যে রক্ত কিন্তু ফিল আপ হয়ে আছে, সে রক্ত পাঠাইতে পারতেছে না, এটা তার সমস্যা। এখন যেহেতু রক্ত পাঠাইতে পারতেছে না, তাহলে এইখানে হার্টের মধ্যে যে রক্ত আছে সেটা তো জমেই আছে, ওইখানে কি দেহ থেকে আরো রক্ত যেতে পারবে? যেতে পারবে না, কারণ আগে থেকে একটা বোতল যদি ফিল আপ থাকে, সেই বোতলের মধ্যে তুমি কেমনে পানি ঢালবা? পানি তো ফিল আপ হয়ে আছে। তাহলে এখন আমাদের দেহে যে রক্তটা যাওয়ার কথা ছিল, রক্তের মধ্যে ম্যাক্সিমাম অংশ তো পানি, সেটা যেতে পারতেছে না হৃৎপিণ্ডে। যেতে না পারলে সেগুলো কোথায় জমা হবে? সব গ্র্যাভিটির টানে নিচের দিকে জমা হবে না? তার মানে আমাদের এই যে যাদের ক্ষেত্রে এই হার্ট অ্যাটাক হবে, হার্ট ফেলিওর হবে, তাদের ক্ষেত্রে এই তরলগুলো জমা হবে হচ্ছে এই ডিপেন্ডেন্ট স্থান, মানে হচ্ছে আমাদের এই যে পায়ের পাতা টাতা সব ফুলে যাবে, তার মানে পাটা সব ফুলে যাবে, ক্লিয়ার? এরপরে তুমি চিন্তা করো, তাহলে ফুসফুসে যে পানিগুলো আছে সেইগুলো কোথায় জমা হবে? ফুসফুসের আশেপাশে, এই যে ফুসফুস যেখানে ছিল, এই যে ফুসফুস আছে, এই যে ফুসফুসে পানিগুলো জমা হবে ফুসফুসের নিচে, এই যে নিচে জমা হচ্ছে পানি, ঠিক আছে, কারণ তাহলে আমাদের ফুসফুসের নিচের দিকেই পানি জমা হবে, প্লুরার ওইখানটায়, একেবারে প্লুরা তো সব দিকে আছে, তলদেশটায় আর কি, ফুসফুসের তলদেশে পানি জমা হবে, ঠিক আছে? তাহলে এই ধরনের পানি জমা শুরু হবে, তার মানে সারা দেহে এরকম ভাবে আস্তে আস্তে
এই মানে যে নির্ভরযোগ্য স্থান যেগুলো মানে নিচু হয়ে আছে যে সব জায়গা, সেই সব জায়গাতে হচ্ছে পানি জমা শুরু করবে। ঠিক আছে, এই যে দেখো এই ঘুমের ঘরেও এখন শ্বাসকষ্টে ভোগা শুরু হবে। এখন ঘুমের নিচে 2টা বালিশ না দিলে শ্বাসকষ্ট বেড়ে যায়। কেন? দেখো ফুসফুসে পানি ছিল কোথায়? ফুসফুসের নিচের দিকটায়, তাই না? কিন্তু যখন তুমি শুইলে এইভাবে এইভাবে দাঁড়াইলে ফুসফুসের নিচের অংশে এখানে পানি থাকতেছে, কিন্তু যখন তুমি শুয়ে পড়তেছো সেই পানিটা কি উপরের দিকে উঠে আসতেছে না? তাহলে ফুসফুসের এই যে উপরের এই অংশ চলে আসতেছে, তার মানে তখন তুমি ঠিকমতো শ্বাস নিতে পারতেছো না, শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। তখন তোমার তাড়াতাড়ি মাথাটা উঁচু করা লাগতেছে। কেন? তাতে হচ্ছে উঁচু করলে ফুসফুসটা একটু বাঁকাবে, বাঁকাইলে পানিটা নিচের দিকে চলে আসবে, শ্বাসটা ঠিক মতো নিতে পারবা। ঠিক আছে, এই জন্য 2টা বালিশ দিলে একটু উঁচুতে হয় এবং সে ঠিক মতো শ্বাস প্রশ্বাস নিতে পারে। ঠিক আছে, এই জিনিসটা এখান থেকে আমরা পেয়ে গেছি। হার্ট ফেলিওর হলে তুমি এরকম ভাবে আরামসে ক্লাস করে থাকতে পারতো না, বুঝছো? চিন্তার কিছু নাই, 2টা বালিশ ছাড়া ঘুমা মানে হার্ট ফেলিওর না। এবার সাদা বা গোলাপি রঙের রক্ত মাখানো মিউকাস সহ স্থায়ী কাশি বা ফোসফোস করে শ্বাস প্রশ্বাস হবে। ওই যে বলছি ফুসফুসের এখানে তো রক্ত জমা আছে বা হচ্ছে তোমার হচ্ছে তরলগুলো জমা হচ্ছে, তাই না? তো সেইগুলোর কারণে হচ্ছে কাশি সৃষ্টি হবে, ঘোর ঘোর ঘের ঘের ফোসফোস শব্দ হবে, আর রক্ত মাখানো মিউকাস আসবে, এইগুলা পেয়ে গেছি। এই যে বিভিন্ন জায়গায় টিস্যুতে তরল জমে ফুলে উঠবে, ঠিক না? যে পা, গোড়ালি, পায়ের পাতা, উদর, যকৃত সব স্ফীত হয়ে যাবে। তার ঠিকমতো অক্সিজেন পাচ্ছে না কোষে, কোষে অক্সিজেন না পাইলে কি রক্ত শূন্যতা হবে, রক্ত শূন্যতা হলে কি টায়ার্ড হয়ে যায়, সে টায়ার্ড হয়ে যাবে আস্তে আস্তে। পাকস্থলী সবসময় ভরা ভরা মনে হবে, বমি বমি ভাব থাকবে, কারণ সেই সব জায়গায় সব পানি জমে জমে ভরা ভরা লাগবে। হৃদস্পন্দন দ্রুত হয়ে যাবে, কারণ হার্ট চাপে যেরকম পাম্প করে বের করি কোনো মতে, সেজন্য সে দ্রুত চেষ্টা করবে। ঠিক আছে, তার দেখা যাবে যেরকম কাজকর্ম চলন এসব অসামঞ্জস্য হয়ে যাবে, মানে সে নর্মালি কাজ টাজ করতে পারবে না। এবার আসার দেখো বাকি কোনো কিছু মেলে তোমার, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। যদি এরপরেও মনে হয় তাহলে একটু ডাক্তার একটা দেখাই আসতে পারো, চিন্তার কিছু নাই, কারণ সামনাসামনি দেখলে বোঝা যায়। তো যাই হোক, তাহলে এটা আমাদের লক্ষণ বোঝা গেছে। লক্ষণ কি ক্লিয়ার কিনা হার্ট ফেলিওরের? আমাদের সিস্টেম যদি জানা থাকে তাহলে হচ্ছে তুমি লিখে আসতে পারবে অনেক কিছুই। বলো ক্লিয়ার কিনা? ভেরি গুড। তাহলে এটা আমরা পেয়ে গেছি। এবার চলে আসো, আমাদের হার্টের রোগ সম্পর্কে আমরা আইডিয়া পেয়ে গেছি। এইবার আমাদের কাজ হচ্ছে সেই সব ট্রিটমেন্টের হিসাব নিকাশ। ঠিক আছে, এখন আমাদের চিকিৎসার জন্য আমাদের যে টেস্ট করতে হয় সেগুলো তো আমরা আগেই করে ফেলছি, যে কি কি টেস্ট করতে হবে না হবে সেসব আমাদের অলরেডি জানা আছে। হ্যাঁ, আমাদের নিউ ওয়েব অ্যাপ কবে আসবে এবং ল্যাপটপে কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপে করা যাবে। যারা অলরেডি ওইখানে ভর্তি হয়েছে তারা অলরেডি আমাদের সাথে ওয়েব অ্যাপেই ক্লাস করতেছে। তোমাদের 25 ব্যাচের সিনিয়র যারা আছে, 25 ব্যাচের গেম চেঞ্জার, তারাও আমাদের নতুন ওয়েব অ্যাপে ক্লাস করতেছে। তোমাদেরও শীঘ্রই মাইগ্রেশন করে ওইখানে নিয়ে চলে আসা হবে, তখন এইখানে আর ক্লাস হবে না, ওইখানে মেইনলি ক্লাস হবে আমাদের। ঠিক আছে, তো চলে আসো আমাদের যান্ত্রিক পেসমেকার। দেখো আমরা এর আগের দিন পড়ছিলাম এসএ নোড, সেটা হচ্ছে আমাদের পেসমেকার, তাই না? গতি শুরু করতেছে এসএ নোড। এখন কবে? খুব দ্রুত ইনশাল্লাহ। ঠিক আছে, খুব দ্রুত ইনশাল্লাহ করবে। এই সেটটা হচ্ছে গালিব ভাইয়ের কাছে তোমরা জিজ্ঞেস করতে পারো, গালিব ভাই যেহেতু এই সেটটা দেখতেছে। তোমাদের কোর্স দেয় নাই মানে? এই যে মডিউল 2 চলতেছে, এটাই তো কোর্স। ওইটা ওইখানে করতে পারবা, চিন্তার কিছু নাই। ঠিক আছে, তো যেটা আমরা বললাম যে এখন আমাদের নর্মাল পেসমেকার হচ্ছে এসএ নোড। এসএ নোড হচ্ছে সিগন্যাল জেনারেট করে, সেই হচ্ছে সিগন্যাল জেনারেট করে তোমাদের আমাদের দেহে সিগন্যাল পাঠাচ্ছে, তাই না, হৃৎপিণ্ডে। তাহলে এই যে হচ্ছে আমাদের এইখানে হচ্ছে হৃৎপিণ্ড ছিল, এইখানে হচ্ছে আমাদের এসএ নোড আছে, এই যে জায়গাটায় এসএ নোড সিগন্যাল পাঠাবে কোথায়? এবি নোডে এখানে, তাই তো? এখন কোনো কারণে যদি এসএ নোড যে পেসমেকার ছিল, সরি, এসএ নোড যে পেসমেকার ছিল, এই এসএ নোড যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা বিকল হয়ে যায় বা কাজ করতে পারে না, কোনো কারণে সমস্যা হলো, তাহলে সে কি সিগন্যাল জেনারেট করতে পারবে? পারবে না। না পারলে এই এসএ নোড থেকে সিগন্যাল এবি নোডে আসবে না। এটা হচ্ছে এবি নোড। এবি নোডের থেকে সিগন্যাল বান্ডেল অফ হিস দিয়ে, পারকিনসি তন্তু দিয়ে সারা ভেন্ট্রিকলে ছড়াই দিতে পারবে না। তাহলে তখন কি হার্ট পাম্প শুরু হবে না। এই জন্য তখন আমাদের যেটা করতে হয়, বাইরে থেকে আমরা হচ্ছে এই রকম হচ্ছে আমাদের জেনারেটর আলা একটা আমরা পেসমেকার বসাই দিই। ঠিক আছে, এই যে পেসমেকারটা আছে, এই পেসমেকারের মধ্যে এটাকে আমরা বলছি জেনারেটর। এই জেনারেটরের মধ্যে কি থাকে? ব্যাটারি থাকে। এই ব্যাটারিটা কিসের ব্যাটারি? লিথিয়ামের ব্যাটারি। লিথিয়াম আয়ন না কিন্তু, আবার এটা হচ্ছে লিথিয়ামের ব্যাটারি, যেটার
মেয়াদ থাকে হচ্ছে 7 থেকে 10 বছর, 7 থেকে 10 বছর, 7 থেকে 10 বছর এই পেসমেকারের মেয়াদ থাকে। এই পেসমেকারটা আমাদের এই যে হৃৎপিণ্ডের আমাদের এই যে বাম সাইডে এখানে এরকম ভাবে সেট করে দেওয়া যায়। এটার জন্য অনেক বেশি কাটাছেঁড়া করার দরকার হয় না, ওপেন হার্ট সার্জারি করার দরকার হয় না। এটার জন্য আমাদের যেটা লাগবে, এই যে আমাদের পেসমেকারটা যে তুমি বসাই দিছো, ইভেন এটাকে তুমি ভিতরে কাটাছেঁড়া না করেও তুমি বাইরে থেকেও কন্ট্রোল করতে পারবা, যে তোমার পেসমেকার বসানো থাকলে তোমার হার্ট রেট সবসময় মানে কার্ডিয়াক চক্র কতগুলা প্রতি মিনিটে হবে এটা ফিক্সড, ঠিক আছে? এরকম ফিক্সড করে দেওয়া যায়, দরকার পড়লে সেটা বাড়ায় দিতে পারে ডাক্তার, কমায় দিতে পারে, ঠিক আছে? প্রয়োজন অনুযায়ী এটা সেট করে দেওয়া যায়। তাহলে এখানে আমাদের জেনারেটর থাকে। এখন আমাদের নতুন ওয়েব অ্যাপে রুটিন পাচ্ছ না, তোমাদের যে কোর্স আছে, হ্যাঁ হ্যাঁ এমনি মাইগ্রেশন করে দেওয়া হবে, তোমাদের চিন্তার কিছু নাই। ভর্তি হওয়ার ব্যাপারে হচ্ছে আমাদের যে নতুন ওয়েব অ্যাপ আছে, ওয়েব অ্যাপে হচ্ছে ভর্তি হতে পারবে, এখানেও ভর্তি হতে পারবে। আমাদের উৎকর্ষ ফেসবুক পেজে গেলে নক দিলে হচ্ছে তারা ভর্তির ব্যবস্থা করে দিবে, ঠিক আছে? যদি না পারে পেসমেকার না কোনো চার্জের দরকার হয় না, ব্যাটারি নিজে হচ্ছে 7 থেকে 10 বছর পর্যন্ত হচ্ছে সার্ভিস দিতে পারে, ঠিক আছে? আর নতুন ওয়েব অ্যাপের রুটিন যেটা, ওইটা হচ্ছে কোর্সের মধ্যে ঢুকবা, কোর্সের মধ্যে ঢুকলে দেখবা যে কোর্সের ডেসক্রিপশন আছে, একবারে নিচের দিকে গেলে দেখবা কোর্সের রুটিন আছে, স্ক্রল করতে করতে নিচে যেতে হবে, স্ক্রল করতে করতে নিচে দিতে দিতে অনেক দূরে চলে যাবা, তারপরে দেখবা যে রুটিন পেয়ে গেছো। রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়, এটা রিমোটের ব্যাপার না, এটা আসলে বললাম তো ডাক্তারদের কাছে গেলে তারা হচ্ছে এটাকে নির্দিষ্টভাবে ফিক্স করে দেয়। রিমোট দিয়ে কন্ট্রোল করতে দিলে দেখা গেল রুগীর মনে হচ্ছে না আমার একটু বেশি তাড়াতাড়ি হার্টবিট বাড়ানো দরকার, ঠিক আছে, সে বাড়াই দিল, এরকম করা যাবে না, ঠিক আছে? এটা পুরোটাই হচ্ছে ডাক্তারদের কাছ থেকে করতে হয়। তো যাই হোক এইখানে আমরা এটা পেয়ে গেছি। এবার জেনারেটর ছাড়াও এখানে কিছু থাকে কি, এখানে দেখা যায় যেরকম কিছু লিড থাকে, এখানে এরকম কিছু লিড থাকে, তার, ঠিক আছে, লিড বা তার থাকে, আর তারের মাথায় থাকে হচ্ছে ইলেকট্রোড, এটা হচ্ছে ইলেকট্রোড, আর এইগুলাকে বলা হচ্ছে লিড। এখন লিড একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে, তিনটাও হইতে পারে, ঠিক আছে? যে কয়টা লিড আলা পেসমেকার কেনে এটা হচ্ছে দামের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যে কয়টা এফোর্ড করতে পারে। তো এখন দেখো এখানে যদি আমরা বলি যে এখানে দেখো এই যে আমাদের এই যে জেনারেটর, এই লিডটা, এটার ক্ষেত্রে দেখো পেসমেকারের 2টা লিড আছে, এর আগেরটার ক্ষেত্রে দেখো লিড আছে কয়টা, 3টা লিড আছে। তো এরকম লিড এক একজনের এক একটা থাকতে পারে। এখন কোশ্চেন হচ্ছে যদি বলা হয় যে আমাদের পেসমেকার গুলো যে বসাবা, এইখানে 3 ধরনের পেসমেকার আছে, কি কি? 1 লিড যুক্ত পেসমেকার, 1 তার যুক্ত পেসমেকার, বা 1 লিড যুক্ত পেসমেকার যদি বলি, 2 লিড যুক্ত হইতে পারে, আর হচ্ছে 3 লিড যুক্ত হইতে পারে। তাহলে কোন পেসমেকারটা তুমি কোন লিডটাকে কোন জায়গায় বসাবা সেটা এখন ভাইটাল। যেমন তোমার 1 লিড যুক্ত, তোমার একটা তারের পেসমেকার কেনার সামর্থ্য আছে, তুমি কি করলা, তুমি একটা তারের যুক্ত পেসমেকার কিনছো, কিনলে সেই পেসমেকারের ওই তারটাকে তুমি কোন কোন প্রকোষ্ঠে দিবা হৃৎপিণ্ডের, খেয়াল করো তো। হৃৎপিণ্ডের অবশ্যই এসএ নোড হচ্ছে হৃৎপিণ্ডের যত সিগন্যাল জেনারেট করতেছিল, তাহলে একটা তার কিনলে সেই তারটা দিবা হচ্ছে অবশ্যই এই যে এসএ নোড যেখানে আছে রাইট অ্যাট্রিয়ামে। তার মানে 1 লিড যুক্ত হলে সেটাকে অবশ্যই রাইট অ্যাট্রিয়ামে দিতে হবে, কারণ রাইট অ্যাট্রিয়াম আমাদের এসএ নোড ছিল, ওইখান থেকে সিগন্যাল আসতেছিল, এখান থেকে পেসমেকার এখন সিগন্যাল পাঠাবে, তার মানে লিডটা আমাদের ওইখানেই পাঠাইতে হবে, ওইটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এবার তোমার আরো টাকা আছে, 2 লিড যুক্ত তুমি পেসমেকার কিনছো, তাহলে তোমার কি রাইট অ্যাট্রিয়ামে তো তুমি দিবাই, কারণ এসএ নোডের এখানে দিতেই হবে। এসএ নোডের পরে আর ইম্পর্টেন্ট নোড কোনটা, এসএ নোড যদি কখনো নষ্ট হয়ে যায়, এভি নোড চেষ্টা করে তার জায়গায় কিছুটা সিগন্যাল জেনারেট করতে, এবং সে কিছুটা পারে কিন্তু পুরোপুরি না। তাহলে এই যে আমাদের এভি নোডের এইখানে সিগন্যাল পাঠানোর জন্য দিতে হবে, তার মানে সেকেন্ড লিডটা দিতে হবে এভি নোডের এইখানে, ঠিক আছে? তার রাইট অ্যাট্রিয়ামে দিব, এভি নোডে দিব, ঠিক আছে? এই দুইটা নোডে দিলাম। এভি নোড মানে হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এভি নোড মানে হচ্ছে রাইট ভেন্ট্রিকল, ঠিক আছে? দুই জায়গায় দুই প্রকোষ্ঠে দিচ্ছি। এবার তোমার আরো তার আছে, তুমি 3 লিড যুক্ত পেসমেকার কিনছো, 3 লিড যুক্ত পেসমেকার এখন তুমি কোথায় দিবা? দেখো আছে হচ্ছে লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকল, কোনো জায়গায় তো আমাদের কোনো নোড নাই, তাহলে এখন কে কাজ বেশি করে, লেফট অ্যাট্রিয়াম বেশি কাজ করে নাকি লেফট ভেন্ট্রিকল? লেফট অ্যাট্রিয়াম রক্ত পাঠাবে শুধুমাত্র লেফট ভেন্ট্রিকলে, কিন্তু লেফট ভেন্ট্রিকল রক্ত পাঠাবে সারা দেহে, তার মানে কার বেশি সিগন্যাল দরকার? এই যে লেফট ভেন্ট্রিকল, তার মানে 3 নাম্বার লিডটা কোথায় পাঠাবা? লেফট ভেন্ট্রিকলে। তার মানে
রাইট এট্রিয়ামে থাকবে, রাইট ভেন্ট্রিকলে থাকবে, লেফট ভেন্ট্রিকলে থাকবে। এই হচ্ছে তিনটা লিড হইলে কোথায় কোথায় লিড পাঠাবো সেটা আমরা এখান থেকে পেয়ে গেছি। না অনেক বেশি যে এরকম আসলে ডিপেন্ড করতেছে, এটা হচ্ছে কতটুকু ইলেকট্রিসিটি, এগুলো সব ডিপেন্ড করে কার কে কোন কোম্পানির কোন পেসমেকার নিচ্ছে না নিচ্ছে, সব এগুলোর উপর ডিপেন্ড করে কার কতটুকু দরকার এরকম। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। বলো একটু ক্লিয়ার কিনা, পেসমেকার রিলেটেড যে ইস্যুগুলো আছে এগুলো সব ক্লিয়ার কিনা বলো। তাহলে ক্লিয়ার হইলে এই কোশ্চেনটার অ্যান্সার দাও। কৃত্রিম পেসমেকারের ব্যাটারি কিসের তৈরি? কৃত্রিম পেসমেকারের ব্যাটারি কিসের তৈরি? বি 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 ভেরি গুড, লিথিয়ামের। ভুলেও লিথিয়াম আয়ন দিব না, মেডিকেল আবার যেটা করে লিথিয়াম আয়ন দিয়ে দেয়। এবার আসো ওপেন হার্ট সার্জারি। ঠিক আছে, এবার চলে আসবো হচ্ছে আমাদের কি ওপেন হার্ট সার্জারি। বুঝতে পারলা? ওপেন হার্ট সার্জারি ক্লিয়ার, সরি ওপেন হার্ট সার্জারি এটাতে চলে আসবো। দেখো ওপেন হার্ট সার্জারিটা কখন করা হবে, দেখো প্রথম কথা হচ্ছে ওপেন হার্ট সার্জারি মানে হচ্ছে হার্টটাকে ওপেন করতে হবে, তাই না? তার মানে তোমার এই যে স্টারনাম যেটা আছে বুকের মাঝখানে সামনে এখানে যে হাড্ডিটা, এটার সাইড দিয়ে যে বলছিলাম না যে তরুণাস্থি থাকে, পশুগাগুলা তরুণাস্থির মাধ্যমে যুক্ত থাকে, তরুণাস্থি তো নরম, তরুণাস্থি কেটে ফেলা হয়, কেটে বুকটাকে এরকম খুলে ফেলা হয়, এই যে এরকম ওপেন করা হয়। এবার এইখানে হচ্ছে আমরা হার্টটাকে কাজে লাগাই, মানে এইখানে এখন অপারেশন করব। এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইনভেসিভ, মানে অনেক বেশি কাটাছেড়ার ব্যাপার। সেই জন্য শুরুতে ওপেন হার্ট সার্জারি কথা আসে না। আগে দেখা যায় যেরকম হার্টে ব্লক ট্লক আছে, আগে স্টেন্টিং করে, দেখা যায় যেরকম অন্য এনজিওগ্রাম করে, এনজিওপ্লাস্টি করে, যেটা স্টেন্টিং একটা প্রকারভেদ। তো এই যে দেখো এই যে জিনিসগুলো করে আগে চেষ্টা করা হয়, প্রথমে তো ওষুধ দিয়ে চেষ্টা করা হয়, তারপরে যদি না হয় তাহলে হচ্ছে স্টেন্টিং করলো, তারপরেও যদি দেখা যায় অনেক বড় বড় সমস্যা, দেখা যাচ্ছে যেরকম অনেক সিস্টেম প্রোটোকল মেনটেন করা হচ্ছে কোনোভাবেই হচ্ছে না, তখন যে তোমার হচ্ছে ওপেন হার্ট সার্জারি করা লাগতেছে। ঠিক আছে, ওপেন হার্ট সার্জারি তখন করা লাগতেছে, ক্লিয়ার? আর আমরা যে বলতেছি বাইপাস সার্জারির কথা বলি না, বাইপাস সার্জারি করার জন্য তোমার ওপেন হার্ট সার্জারি করা লাগবে। ঠিক আছে, হার্টটাকে ওপেন করে যে সার্জারিগুলো করা হয় সেটাকেই বলা হচ্ছে ওপেন হার্ট সার্জারি, তার মধ্যে একটা হচ্ছে বাইপাস সার্জারি। দেখো এখানে কি করা হবে, এখানে বললাম তো এখান থেকে স্টারনাম বরাবর কেটে, স্টারনামের সাইড বরাবর কেটে এই হার্টটাকে ওপেন করা হয়েছে। এখন হার্টের উপর তুমি কাজ করবা, মনে করো হার্টের কোথাও ব্লক আছে, এটা ছুটতেছে না, বা কোনো একটা সমস্যা আছে ভালভে, তো তুমি হচ্ছে সেটাকে রিপেয়ার করবা। রিপেয়ার করার জন্য এখন তুমি কি করতে হবে, এইটার উপরেই কাজ চালানো লাগবে না, এখন হার্ট তো পাম্প করতেছে। এই জন্য যেটা হয় ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে আমাদের 3 ধরনের ওপেন হার্ট সার্জারি আমরা পাই। ঠিক আছে, এই 3 ধরনের ওপেন হার্ট সার্জারি আমরা পাবো। একটা হচ্ছে আমাদের অন পাম্প সার্জারি, একটা হচ্ছে অফ পাম্প সার্জারি, আরেকটা হচ্ছে রোবোটিক সার্জারি। ঠিক আছে, এই 3 ধরনের হচ্ছে আমরা কি পাই, এই ওপেন হার্ট সার্জারি পাই। দেখো আমাদের পেরিকার্ডিয়াম ওইটা নিয়ে আসলে অত বেশি চিন্তা করা হয় না, সেটাকেও রিপেয়ার করে দেওয়া হয় পরবর্তীতে। ঠিক আছে, তাহলে সেটাও রিপেয়ার করে দেওয়া হয়, চিন্তার কিছু নাই। এই ক্লাস কি ফ্রি? না, এই ক্লাস তো ফ্রি না, এইটা পেইডদের। ঠিক আছে, দেখো আমাদের এখানে যদি চলে আসি, পেসমেকার লাগাতেও কি এরকম সার্জারি লাগে? না না এরকম লাগে না, পেসমেকার লাগানোর জন্য মানে ওই রকম মানে ইনভেসিভ বেশি সার্জারি দরকার হয় না। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আবার হিসাব আলাদা, সেগুলো নিয়ে আমরা না যাই। এখন চলে আসো আমাদের যেটা বলতেছিলাম অন পাম্প, অফ পাম্প, রোবোটিক সার্জারি, এইগুলোতে যদি চলে আসি, পাম্পের কথা আসতেছে। পাম্পকে হার্ট নিজে না, কিন্তু এখানে আমরা আরেকটা মেশিন ব্যবহার করি। এই যে দেখো এই মেশিনটা, এইটাকে বলা হচ্ছে হৃদ ফুসফুস মেশিন। হৃদ ফুসফুস মেশিন, এটাকে কি বলা হয়? হৃদ ফুসফুস মেশিন, বা এটাকে আমরা আরেকভাবে বলি কার্ডিও পালমোনারি মেশিন। কার্ডিও পালমোনারি মেশিন, ঠিক আছে, এটা হচ্ছে কার্ডিও পালমোনারি মেশিন হিসেবে আমরা বলি। কার্ডিও পালমোনারি মেশিন বা হৃদ ফুসফুস মেশিন, এইটার কাজ কি? আমাদের হৃদপিণ্ড কি করে? সারা দেহে রক্ত সরবরাহ করবে না,
এখন ওইটার উপর যখন তুমি কাজ করতে থাকবা, অপারেশন করতে থাকবা, হৃৎপিণ্ড পাম্প করতে থাকবে, তোমার জন্য টাফ না এটার উপর অপারেশন করা? তাহলে এই জন্য তুমি কি করলা, হৃৎপিণ্ডটাকে নর্মাল রাখলা, তোর পাম্প করার দরকার নাই। তোর জায়গায় আমরা একটা কার্ডিওপালমোনারি মেশিন নিয়ে আসছি সাময়িক সময়ের জন্য। এই মেশিনটাই দেহ থেকে রক্ত নিবে এবং রক্ত নিয়ে সে দেহতে রক্ত পাম্প করে পাঠায় দিবে। তার মানে হৃৎপিণ্ডের কাজটা আপাতত কিছুক্ষণের জন্য এই হৃৎফুসফুস মেশিনটা করবে, ঠিক আছে? এইটাকে আমরা বলতেছি, এই মেশিনটা যদি অন থাকে, তার মানে এই যে হৃৎফুসফুস মেশিনটা যদি অন থাকে, হৃৎফুসফুস মেশিন অন থাকলে সেটাকে বলতেছি আমরা হচ্ছে অন পাম্প সার্জারি, মানে মেশিনটাকে অন করে দিয়ে ফুসফুসটাকে রিল্যাক্স করে দিয়ে এবার অপারেশন করা। আর আছে হচ্ছে অফ পাম্প সার্জারি, এটাতে কি হবে, হৃৎফুসফুস মেশিন অফ লাগবে না, হৃৎফুসফুস মেশিন অফ থাকবে। তার মানে এটাকে মেশিনটাকে অফ করে হার্টই পাম্প করতেছে, সেটার উপর তুমি অপারেশন করতেছো, এইটা হচ্ছে অফ পাম্প সার্জারি। আর রোবোটিক সার্জারি, তার মানে রোবট দিয়ে করা হবে এই সার্জারিটা। রোবটকে তুমি প্রোগ্রাম করে দিছো, সিস্টেম করে দিছো, সে হচ্ছে এই কাজগুলো করবে। এইটাকে বলতেছে হচ্ছে আমাদের না 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 গেমের মতো না, এইখানে অনেক সময় লাগে, এইসব অপারেশনে বেশ সময় লাগে, 3 মিনিটে এই অপারেশন হয় না, ঠিক আছে? তাহলে হৃৎফুসফুস মেশিন, কিন্তু তার মানে তোমরা নিজেরা এখন বলো তো যে এইখানে আসলে কোন কোন সার্জারিটা হচ্ছে বেশি ভালো, সহজ? হ্যাঁ, সার্জারির সময় মেশিন অ্যাড করে দেওয়া হয়। রোবোটিক, অনেকেই বলছে রোবোটিক, ভেরি গুড। রোবোটিকটা আসলে খুবই নিখুঁত হয়। আমাদের দেশে একজন নামকরা একজন ছিল, মানে হচ্ছে আমাদের কার্ডিওলজিস্ট ছিলেন, একজন নামকরা কার্ডিওলজিস্ট, সে তার নিজেরই হচ্ছে এরকম ওপেন হার্ট সার্জারির দরকার ছিল। তো তার ওপেন হার্ট সার্জারি, সে যেহেতু সবচেয়ে নামকরা ওপেন হার্ট মানে কার্ডিওলজিস্ট ছিল, কার্ডিও সার্জন, কার্ডিয়াক সার্জন, তো সে চিন্তা করছে আমি তো বেস্ট, তাহলে দেশে না করে বাইরেই করব, কোন একটা রোবোটিক সার্জারি করব। তো রোবোটিক সার্জারি করতে যেটা হয়েছে, দেখো আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা কোথাও যদি অপারেশন করতে যে কোথাও এক্সট্রা যদি কোনো একটা রক্তবাহিকা কেটে যায়, আমরা জানি যে এটা কিভাবে রিপেয়ার করতে হবে, আমরা সাথে সাথে রিপেয়ার করে দিই, কারণ আমরা কেটে ফেলছি, সাথে সাথে রিপেয়ার করে দিলে কোনো সমস্যাই হয় না, নর্মাল হয়ে গেল। কিন্তু রোবটের কিন্তু প্রোগ্রাম ফিক্স করে দেওয়া যে ওইটার পরে এটা করবে, এটার পরে এটা করবে, এটার পরে এটা করে বন্ধ করে দিয়ে চলে আসবে। আশেপাশে যতই ডাক্তার থাকুক, রোবট যখন করতেছে, এখন আমাদের সবার কিন্তু ভিতরের স্ট্রাকচার সেম না। কোনো কারণে কারো যদি স্ট্রাকচার একটু ভিন্ন হয়, যেটা বাইরে থেকে আমরা তো জানি না, কাটার পরে ভিতরে হয়তো বা দেখা গেল যে এই সোজা একটা শিরা থাকার কথা, সেই শিরাটা ওইখানে না থেকে ওইখানে আরো একটা শিরা চলে আসছে, একটা শিরা থাকার কথা তার 2টা শিরা আছে, তার মানে একটু বাঁকা অন্য একটা রুট দিয়ে আরেকটা শিরা চলে আসছে ওই রাস্তা দিয়ে, এরকম হইতেই পারে অনেকের। তো সেই সময় একটা শিরা কাটার কথা, কারণ এখানে একটা শিরাই থাকে, রোবট কেটে ফেলছে, ওইখানে 2টা শিরা ছিল, অন্য একটা শিরা কেটে ফেলছে, এখন ওই শিরাটা নর্মালি ওইখানে থাকার কথা না, তাহলে রোবট কাটছে, রোবট কিন্তু এটা জানে না। এখন হঠাৎ করে হৃৎপিণ্ডের আশেপাশে তো অনেক বেশি রক্ত চলে আসবে না, তো এত বেশি রক্ত হয়ে গেছে, আসলে রক্ত সরায় বোঝা যাচ্ছে না যে কোন রক্তবাহিকা এক্সট্রা কেটে ফেলছে, কি সমস্যাটা হয়েছে, যার কারণে ওই যে স্যার ছিলেন সে অপারেশনের টেবিলে রোবোটিক সার্জারি করা অবস্থায় মারা যায়, ঠিক আছে? তো আসলে রিস্ক সব জায়গায় আছে, রোবোটিকটা নিখুঁত হয় আনটিল আনলেস কোনো আল্লাহ না করুক কোনো সমস্যা হয়, কিন্তু বেশি এখন করা হয় কোনটা, এই যে হৃৎফুসফুস মেশিন ইউজ করে, কারণ হার্ট বিট করা অবস্থায় কিন্তু এই সার্জারি করাটা টাফ, আর রোবোটিক সার্জারি সব জায়গায় পাওয়া যায় না। রোবট সার্জারিতে আসলে ভুল হওয়ার চান্স কম থাকে, তারপরেও এরকম ভুল হয়ে যেতে পারে, অনাকাঙ্ক্ষিত ভুল, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এইটুক এখন বলো ওপেন হার্ট সার্জারি রিলেটেড ইস্যু ক্লিয়ার কিনা? ভেরি গুড, ক্লিয়ার। এবার চলে আসি করোনারি বাইপাস সার্জারি। বাইপাস সার্জারিটা কি? এই যে আমরা ওপেন হার্ট করব, হার্টটাকে ওপেন করে এরপর যেটা করব, দেখবো যেরকম আমাদের দেখা গেল আমাদের হৃৎপিণ্ডের এই যে এইখানে মনে করো এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড আছে, এখন এইখানে হচ্ছে আমাদের রক্তবাহিকা, মনে করো এইখান থেকে এই যে আমাদের এইখানে হচ্ছে একটা রক্তবাহিকা আছে, করোনারি রক্তবাহিকা আছে, তো করোনারি রক্তবাহিকা এই দিকে রক্ত সরবরাহ করতেছিল, তো করতে যে এই জায়গাটায় দেখা গেল তার কি হয়েছে, এই জায়গাটা হচ্ছে ব্লক হয়ে গেছে, ঠিক আছে?
এই জায়গাটায় ব্লক হয়ে গেছে। এখন এই জায়গাটায় ব্লক হয়ে গেলে তার এই পাশে তার রক্ত যাচ্ছে না, না গেলে এখন তার কি করতে হবে, অথবা দেখা গেল যেরকম তার ব্লকটা কোথায় হয়েছে, ব্লকটা দেখা গেছে এই জায়গাটা হয়েছে। এখন ব্লক যদি এইখানে হয়ে যায় তাহলে আশেপাশে এই সব দিকে রক্ত যেতে পারবে, যেতে পারবে না। এই জন্য আমরা কি করব, তখন আমাদের পায়ে থেকে একটা শিরা কেটে নিয়ে আসব। এখন দেখো পায়ের থেকে শিরা কেটে নিয়ে আসলে কিন্তু সমস্যা নাই, কারণ পায়ে যেখান থেকে শিরাটা কেটে নিয়ে আসতেছি সেখানে রক্ত সরবরাহ করার জন্য আরো অনেকগুলো শিরা আছে। এইরকম যেখানে এক্সেসিভ শিরা আছে সেইখান থেকে একটা শিরা আমরা কেটে নিয়ে আসি, নিয়ে এসে দেখা গেল এইখানের থেকে এইটার সাথে আমরা এইদিকে এইরকম ভাবে শিরাটা বাইপাস একটা রোড করে দিই, তাহলে রক্ত তখন এই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে সুন্দর করে চলে যায়। জিনিসটা অনেকটা এরকম। সরকার আমাদের মেইন রোডে যখন জ্যাম হয় তখন সরকার কি করে, সরকার দেখা যায় তখন সুন্দর করে একটা হচ্ছে বাইপাস রোড করে দেয়, তাই না? তার মানে হচ্ছে বাইপাস সড়ক করে দেয়, আর বাইপাস সড়কের মধ্যে দিয়ে তখন গাড়ি এই দিক দিয়ে আসে, দেখে যে এরা এই দিক দিয়ে জ্যাম, চিল এই দিক দিয়ে চলে যাবো, ঠিক আছে, চিল চলে গেল। তার মানে এই দিকে আমরা হচ্ছে বাইপাস রোড করে দিছি যাতে সে আরামসে চলে যেতে পারে, ঠিক আছে। তাহলে এই সেই বাইপাস রোড করে দেওয়ার জন্য এই সার্জারিটার নাম হচ্ছে করোনারি বাইপাস সার্জারি, ঠিক আছে। এই যে দেখো এখানে যেটা হয়েছে, এই জায়গাটায় হচ্ছে আমাদের কি ছিল, এই জায়গাটায় হচ্ছে ব্লকেজ ছিল, এই যে এই জায়গাটা হচ্ছে ব্লকেজ। এই জায়গাটায় যেহেতু ব্লকেজ, এই জন্য এই এরিয়াতে, এই নিচের এরিয়াতে কিন্তু কোনো রক্ত সরবরাহ করতে পারতেছে না, এই এরিয়াতে কোনো রক্ত সরবরাহ নাই। যেহেতু রক্ত সরবরাহ নাই এই জন্য এইখান থেকে একটা শিরা নিয়ে এসে দেখো এইদিকে এই যে বাইপাস রোড করে দিচ্ছে, ঠিক আছে। বাইপাস রোড করে দেওয়ার কারণে এখন যেটা হয়েছে, এখন আরামসে রক্ত এই দিক দিয়ে না যায় এই রাস্তা দিয়ে সুন্দর করে এইদিকে রক্ত সরবরাহ করতে পারে, ঠিক আছে। হাঁটা তখন কষ্টকর হয় না, না না কোনো সমস্যা হবে না। কিছুদিন তো একটু সমস্যা হবে, কিছুদিন তো হচ্ছে অপারেশন করার পরে তো সাথে সাথেই করতে পারবে না, কয়েকদিন পরে সব নর্মাল হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের করোনারি বাইপাস সার্জারি, ক্লিয়ার? তাহলে করোনারি বাইপাস সার্জারি সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছো তোমরা। এবার চলে আসি আমরা হচ্ছে এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টিটা কি? কতদিন তোমরা করোনারি এনজিওগ্রাম পড়ছিলা, যেটার মাধ্যমে হৃৎপিণ্ডে কোথাও ব্লক আছে কিনা সেটা হচ্ছে ক্যামেরা পাঠায় দেখা হয় যে আসলে কোথাও ব্লক আছে কিনা। এই এনজিওগ্রাম করার পর যদি তুমি দেখো যে ব্লক আছে, তাহলে তুমি হচ্ছে এনজিওপ্লাস্টি করবা, এই ব্লকটাকে ছুটাই দিবা। সেটা কিভাবে করবা? এটা 4 ভাবে করা যায়। বেলুন এনজিওপ্লাস্টি, এই যে বেলুন এনজিওপ্লাস্টির মাধ্যমে, লেজার এনজিওপ্লাস্টি, অ্যাথ্রেক্টমি, করোনারি স্টেন্টিং, এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রচলিত। এইটাকে সেই রিং পরানো বলা হয়, ঠিক আছে, হার্টে রিং পরায় না সেটা বলা হয়। যেমন আমাদের করোনারি এনজিওপ্লাস্টিতে যেটা হয়, বেলুন এনজিওপ্লাস্টিতে দেখো এখানে হচ্ছে আমাদের কি, এই যে চর্বি আছে না, চর্বি জমা আছে, এই যে চর্বি যে জমা আছে এইখানে, এই যে চর্বি জমা আছে, এই যে এইখানে এইখানে যে চর্বি জমা আছে, এইটার জন্য আমাদের একটা ওই যে যেখানে অ্যানজিওপ্লাস্টির জন্য যেরকম ক্যামেরা পাঠানো হয়েছিল না, এখানেও ক্যামেরা সহযোগে একটা তার পাঠানো হয়, তারের মধ্যে বেলুন লাগানো থাকে। এই তারটা ভিতরে চলে গেছে, দেখছে যে এখানে প্লাগ আছে, এবার এইখানটায় বেলুনটাকে বাইরে থেকে বাতাস দিয়ে ফুলাই দেওয়া হয়। ফুলাইলে এই যে ধাক্কা লাগলো না, এই চর্বিগুলা প্লাগ যেগুলো ছিল সেগুলা এইদিকে চাপ খেয়ে দেখো ছোট হয়ে গেছে। এই যে চাপ খেয়ে ছোট হয়ে গেল, এই জায়গাটা এখন প্রসারিত হয়ে গেছে। আগে লুমেন ছোট ছিল, এইটুক লুমেন ছিল, এখন লুমেন দেখো বড় হয়ে গেছে, এই যে বড় লুমেন আছে, এখান দিয়ে আরামসে এখন রক্ত সরবরাহ হইতে পারবে। কিন্তু এইটাতে সমস্যা হচ্ছে আবার কোলেস্টেরল গুলো জমা হবে এইখানে, কারণ এখানে কোলেস্টেরল আগে যেগুলো চাপ দেওয়া সহায় দেওয়া হয়েছে প্লাক, কিন্তু ওইখানে রয়ে গেছে এবং এখানে আবার সেই কোলেস্টেরল জমা হইতে পারে। এই জন্য যেটা করা হয় আমাদের, এই যে আমাদের হচ্ছে এখন যেটা করা হয়, বেলুনের সাথে বাইরে একটা হচ্ছে তার জালি দিয়ে দেওয়া হয়। এই জালি দিয়ে দিলে যখন হচ্ছে আমাদের বেলুনটা ফুলাই দেওয়া হলো, প্লাগ গুলো তো সাইডে সরে গেল, এবার বেলুনটাকে চুপসায় বেলুনটাকে বের করে নিয়ে আসা হয়েছে, কিন্তু তার জালি যেটা আছে সেই জালিটা বা স্টেনটা ওইখানে রয়ে যায়। এই স্টেনটা হচ্ছে আমাদের শরীরের কোনো ক্ষতি করে না, বরং আমাদের এই যে এইখানে স্টেন থাকার কারণে যেটা হয়, রক্তবাহিকার ভিতরে যে পেশির প্রাচীর আছে না, প্রাচীরগুলা কি করে স্টেনকে জড়ায় ফেলে, মানে স্টেনকে জড়ায় নিজেদের মধ্যে নিয়ে নেয়, যার কারণে এই স্টেন বরাবর দেখা যায় যে এরকম এইখানে নতুন করে একটা লেয়ার সৃষ্টি হয় প্রাচীরের, যার কারণে দেখা যায় যে কোলেস্টেরল গুলো ওই প্রাচীরের মধ্যে আটকায় যায়, ঠিক আছে, একটু পরে আমরা দেখব। তাহলে এটা হচ্ছে স্টেন্টিং, যেটা সবচেয়ে বেশি চলে, ঠিক আছে। এটা সংকুচিত না, না সংকুচিত, সংকুচিত তখন দেখা যাবে আর সংকুচিত হবে না, প্রসারিত করে দিবে। এরপর আছে হচ্ছে অ্যাথ্রেক্টমি। অ্যাথ্রেক্টমিতে কি করা হয়, এই যে দেখো এখানে হচ্ছে ব্লেড লাগানো থাকে, এটা দিয়ে কেটে কেটে ঘুরে 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 কেটে ফেলে, তার মানে হচ্ছে চর্বিগুলাকে কেটে ফেলে, কিন্তু রিস্কি, রক্তবাহিকাও কেটে ফেলতে পারে, তাই না, সেই জন্য। তাহলে এটা হচ্ছে, আর আছে লেজার। লেজার ভিতরে দেওয়া হয়, লেজার দিয়ে প্লাগ গুলাকে গলায় ফেলা হয়,
রক্তস্রোতের মাধ্যমে সেই ব্লকগুলো বের হয়ে চলে আসে, ঠিক আছে। কিন্তু এই জিনিসগুলোর থেকে বেশি ইউজ করা হচ্ছে স্টেন্টিং, এটা বেশি ভালো। এই যে সেটারই আমরা হচ্ছে এখন একটা ভিডিও দেখবো, চলো, করোনারি স্টেন্টিং। এই দেখো, এই দেখো, এটা এই দেখো হার্ট, বড্ড উপকার হয়েছে, তুমি না দেখলে বুঝতেই না যে এটা হার্ট। হ্যাঁ, এই যে দেখছো করোনারি আর্টারি, করোনারি ধমনী, এইখান থেকে কোনো একটা কারণে মনে করো কোথাও ব্লকেজ আছে, ঠিক আছে, এই যে দেখো এই যে ব্লকেজ আছে, এইটাকে হচ্ছে আমার এখন কি করতে হবে, এইটাকে হচ্ছে আমার প্লাকটাকে সরাই ফেলতে হবে, ঠিক আছে, প্রসারিত করে দিতে হবে। সেটার জন্য আমাদের এখনকার কাজ এই যে আমাদের হাত দিয়ে হচ্ছে এইখান থেকে দেখো আমরা হচ্ছে তার পাঠাই দিচ্ছি, এই যে রেডিয়াল ধমনী, এইখান থেকে আমরা হচ্ছে এই যে দেখো ভিতর দিয়ে একটা ক্যামেরা সহ তার পাঠাই দিলাম। এবার ওই তারটা ভিতরে যাইতে থাকবে, এই যে এই যে এই যে সুন্দর করে চলে গেল। এটা চলে যাবে কোথায়, আমাদের হৃৎপিণ্ডে চলে যাবে, কারণ ধমনীগুলো, সরি আমাদের শিরাগুলা, রেডিয়াল আমাদের শিরাগুলা তো সব হচ্ছে এই যে এই দিক দিয়ে দেখো, সরি ধমনীগুলো দিয়ে সুন্দর করে এটা হচ্ছে আমরা পাঠিয়ে দিলাম হৃৎপিণ্ডে। এই যে দেখো এখান থেকে আমরা এইখানে হৃৎপিণ্ডে দেখতেছি আমরা এখন কোথায় হচ্ছে এনজিওগ্রাম করে দেখবে যেরকম কোথায় আসলে তোমার ইটা আছে, একটা ডাই দিয়ে দেখা যায় যেরকম কোথায় আসলে ব্লক আছে, সব দিকে দেখা যাবে যে এরকম রংটা ছড়ায় যাচ্ছে। ওই যে দেখো একটা জায়গায় দেখা যাচ্ছে না চিকন শুরু হয়ে আছে, শুরু হয়ে আছে, দেখো একটা জায়গায় সরু দেখা যাচ্ছে, এই সরু জায়গাটা হচ্ছে আমাদের এখান থেকে পেয়ে যায়। এই জালটায় কোলেস্ট্রল আটকা যায় না, না কোলেস্ট্রল আটকাই রাখে, ঠিক আছে। এই যে দেখো এই যে চলে আসছে, এইটা চলে আসার কারণে এখানে হচ্ছে এখন প্রসারিত করে দিবে, এই যে বেলুন দিয়ে দেখো চাপ দিয়ে সরাই দিল, এই যে বেলুন ফুলায় এই যে চাপ দিয়ে সরাই দিয়ে ধরে রাখছে, এই যে এবার এই যে দেখছো লুমেনটা এখন প্রসারিত হয়ে গেছে না, এইটাকে সুন্দর করে বের করে নিয়ে আসলো, এটা হচ্ছে আমাদের বেলুন এনজিওপ্লাস্টি। আর স্টেন্টিং এর ক্ষেত্রে দেখো, হ্যাঁ হ্যাঁ অ্যানাস্থেসিয়া দিতে হবে অবশ্যই, এই যে স্টেন্ট দেখো এটাকে সুন্দর করে এই বেলুনের সাথে সাথে এবার স্টেন্টও পাঠানো হয়েছে, স্টেন্ট পাঠানো হয়েছে, এই যে দেখো এখানে হচ্ছে সুন্দর করে চাপ দিয়ে দিছে, বাস এবার বেলুনটাকে সরাই দেওয়া হয়েছে, এই যে স্টেন্টটা রয়ে গেল, ঠিক আছে, এই যে স্টেন্টটা রয়ে গেছে এখানে, এই যে যার কারণে এখান থেকে হচ্ছে আমাদের এইবার এরপরে যেটা হবে সেটা হচ্ছে ওই যে স্টেন্টের আশেপাশে দেখা যাবে যেরকম আর চর্বিগুলো আসতে পারবে না এই পাশে, কোলেস্ট্রল গুলা, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে আমাদের অ্যানজিওপ্লাস্টি হয়ে থাকে, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমাদের অ্যানজিওপ্লাস্টি রিলেটেড ইস্যুগুলা, এগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে এখন দেখো তো প্রিন্স মেটাল এনজাইনা কি সেটা পারো, অ্যানজিওপ্লাস্টি কি, স্টেন্টিং কি, এগুলো সবই আশা করি এখন পারো। তাহলে বলো, এখন বলো এগুলা কি ক্লিয়ার কিনা, এগুলা ক্লিয়ার কিনা বলো। তাহলে দেখো এই চ্যাপ্টার কিন্তু আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। দেখো আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেছে, তোমাদের পড়া কতটুকু হয়েছে এখন তোমরা নিজেরাই জানো, কিন্তু তোমাদের যেটা করতে হবে আসলে একটু সিনসিয়ারলি এই পড়াগুলো এখন শেষ করে ফেলতে হবে, তা নাহলে যেটা হবে দেখা যাবে যেরকম তোমরা এখনকার পড়া জমতে থাকবে, জমতে জমতে একটা অবস্থা এমন হবে একটা সময় যে কোলেস্টেরলের প্লাকের মতো জমে যাবে, ঠিক আছে। আর প্লাকের মতো জমে গেলে তখন আসলে তোমার ওই যে পড়ালেখার চিন্তা ভাবনাটা সংকীর্ণ হয়ে যাবে, তখন তুমি চাইলেও পড়তে পারবা না, এটা একটা হ্যাবিটের ব্যাপার, বুঝছো। যার কারণে তখন তুমি চাইলেও পড়তে পারবা না, তখন ওই যে হার্ট অ্যাটাক হয়ে যাবে, মানে হচ্ছে কিসের, তোমার পরীক্ষার খাতার রেজাল্ট দেখলে হার্ট অ্যাটাক হবে, যে ইয়াল্লাহ খাতায় তো কিছুই লিখতে পারি নাই, পরীক্ষার কোশ্চেন দেখলে হার্ট অ্যাটাক আসতেছে, এই জিনিসগুলো হবে। তো যার কারণে আমাদের তখন তো ওই শেষ পর্যায়ে তখন আমাদের আবার যে গেম চেঞ্জারের মতো এই বাইপাস সার্জারি টার্জারি করা লাগবে, অথবা হচ্ছে স্টেন্ট পরায় দেওয়া লাগবে। তো এইগুলো যাতে না করা লাগে, তখন যাতে যে রিভিশন দাও খালি আরামসে, সেই জন্য এখন একটু ভালোভাবে পড়ে রাখতে হবে, ঠিক আছে। তাহলে কলেজে এক্সাম চলতেছে, এক্সামের পরে যখন সুযোগ পড়ে ফেলতে হবে, চিন্তার কিছু নেই, মানে তোমার এক্সাম চলতেছে সেটা তো কলেজের একটা পড়ালেখারই পার্ট, সেটার জন্য পড়লেও তো পড়া হচ্ছে,
পড়ার মধ্যে থাকতে হবে, মেইন কথা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে সবাই আজকে এই পর্যন্তই আমরা রাখতেছি। ইনশাল্লাহ নেক্সট দিন আমরা হচ্ছে এমসিকিউ সিকিউ এইগুলো 2 দিনে আমরা এগুলো দেখবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবশ্যই দোয়া থাকবে, ফি আমানিল্লাহ।